অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের ছায়ায় 1934 সালে হেমেন্দ্র কুমার রায় লিখেছিলেন আজব দেশে অমলা। এই সময় লিখলে তিনি এই পশ্চিমবঙ্গেই হয়তো আজব দেশ খুঁজে পেতেন। কারণ ভোট ছেড়ে দিন, ভোটের দিন ঘোষণা ছেড়ে দিন, এসআইআর করতেও যেখানে কেন্দ্রীয় বাহিনী আনার কথা ভাবতে হয়, সেটা এক অর্থে আজব দেশ তো বটেই। সেই নিয়েই প্রথম প্রশ্ন। রাজ্য সহযোগিতা না করলে বিএলওদের রক্ষা করতে কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে, সুপ্রিম কোর্টে জানালো জাতীয় নির্বাচন কমিশন। যা করার করুন, না হলে বিশৃঙ্খলা তৈরি হবে, বলল সর্বোচ্চ আদালত। তবে কি ভোট ঘোষণার আগে এসআইআর পর্বেই কেন্দ্রীয় বাহিনীকে এ রাজ্যে দেখা যাবে? দ্বিতীয় প্রশ্ন। দরকার নেই, তাও 1 কোটি পুলিশ পাঠাবে, খরচ দেবে রাজ্য আর গুলি চালাবে কেন্দ্রীয় সরকার। দলীয় সভা থেকে আক্রমণ মুখ্যমন্ত্রী। ভোটের 3 মাস আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুরু হয়ে গেল সেই চেনা সংঘাত। তৃতীয় প্রশ্ন। অনেকে মারা যাননি, কিন্তু মৃত দেখানো হচ্ছে। 1 কোটি নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। মৃত ভোটাররা আসলে তৃণমূলের সম্পদ, কড়া ভাষায় আক্রমণ বিজেপি। চূড়ান্ত তালিকায় বিপুল সংখ্যক মৃত ভোটার বাদ গেলে কার লাভ, কার ক্ষতি? চতুর্থ প্রশ্ন। কোর্ট বললেও 100 দিনের কাজের টাকা দেয়া হচ্ছে না, চাপানো হয়েছে শর্ত। এই অভিযোগ তুলে কাগজ ছিঁড়ে প্রতিবাদ মুখ্যমন্ত্রী। 55,000 কোটি টাকার হিসেব দিতেই হবে, পাল্টা বিরোধী দলনেতা। কিন্তু এই চাপানুতরে কেন ভুগতে হবে গরিব মানুষকে? পঞ্চম প্রশ্ন। রবিবারের ব্রিগেডে গীতা পাঠের সভায় চিকেন প্যাটিস বিক্রেতাকে বেধড়ক মারধর। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে অপরাধীদের, তাও 48 ঘন্টা পরেও কেন এখনো অধরা হামলাকারীরা? ষষ্ঠ প্রশ্ন। আমার দলের সাহায্য ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না, হুঙ্কার হুমায়ুন কবিরের। ভোটের আগে সংখ্যালঘু ভোট ভাগ করার চেষ্টা, সুর চড়ালেন তৃণমূল নেত্রী। কিন্তু বাবরি তাস খেলে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে আদৌ থাবা বসাতে পারবেন হুমায়ুন? তবে শুরুতেই দেখাবো আজ ঠিক কি হলো সুপ্রিম কোর্টে, দেখুন। বিধানসভা ভোটের আগে কি পশ্চিমবঙ্গে মোতায়েন হতে পারে কেন্দ্রীয় বাহিনী? এসআইআর পর্ব চলাকালীনই কি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ডাকবে নির্বাচন কমিশন? মঙ্গলবার সুপ্রিম কোর্টে সওয়াল জবাব পর্বে কমিশনের মন্তব্যের জেরে উস্কে গেছে এই জল্পনা। রাজ্য সরকারকেও আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে, না হলে বিএলওদের রক্ষা করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলায় এই সওয়াল করেন নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যা করার করুন, না হলে তো বিশৃঙ্খলা তৈরি হবে, কিছু প্রয়োজন হলে আমাদের বলুন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র একটি এফআইআর আছে, আর কোনো লিখিত অভিযোগ নেই। এরপরেই জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবীকে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, বিএলওরা এই মুহূর্তে আপনাদের হয়ে কাজ করছেন, তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদের। তখনই কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ তোলেন নির্বাচন কমিশনের আইনজীবী। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, এটা কোনো ডেস্ক ওয়ার্ক নয়। একজন বিএলওকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম সংগ্রহ করতে হবে, তারপর সেটা আপলোড করতে হবে, এটাই চাপ। আমরা চাই তৃণমূল স্তরে এসআইআর এর প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বিচারপতি বাগচি আরও বলেন, পশ্চিমবঙ্গ কি ব্যতিক্রম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে কোনো নির্দেশিকা জারি করতে হবে? কোনো অসহযোগিতা করা হলে আমাদের জানান, আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব। এবারে নির্বাচন কমিশনারকে সুস্থ স্বাভাবিক ভোট করতে গেলে এবং নিরপেক্ষ ভোট করতে গেলে তার এসআইআর করা জরুরি। এই এসআইআর করতে দেওয়াটা রাজ্য সরকার প্রথম থেকেই বাধা দিচ্ছে, এবং এই এসআইআর করার জন্য যা যা নিরাপত্তা দরকার জাতীয় নির্বাচন কমিশন স্টেট গভর্নমেন্টের থেকেও নিতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্টের থেকেও নিতে পারে। লোকসভা ভোটের কয়েকদিন আগে কিংবা বিধানসভা ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ কিংবা টহলদারি দেখতে অভ্যস্ত রাজ্যবাসী। পশ্চিমবঙ্গ সেই বিরল রাজ্যের মধ্যে পড়ে যেখানে সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী ডাকতে হয়। কিন্তু এবার কি বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই নজিরবিহীন ঘটনা ঘটতে পারে? এই নিয়ে জল্পনার মধ্যেই কোচবিহারের সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ করাবে ইলেকশন কমিশন, আর টাকা বাড়াবে রাজ্য সরকার, আর টাকা বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার। কি সুন্দর থিওরি! বুঝুন, পুলিশের দরকার নেই, তা সত্ত্বেও 1 কোটি পুলিশ পাঠাবে। তাদের থাকার খরচা কে দেবে? রাজ্য সরকার। বাথরুমে যাওয়ার বাথরুম কে তৈরি করে দেবে? ওয়াশরুম রাজ্য সরকার। খেতে দেবে কে? রাজ্য সরকার। আর গুলি চালাবে কে? কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সত্যি ব্যতিক্রমী।
কোথাও এইরকম ভোট চুরি হয় না, কোথাও এরকম রেগিং হয় না, কোথাও এইভাবে ভোটার লিস্টে কারচুপি হয় না। এই জালিয়াতিগুলো কেন হয়েছে? এই বিএলওদের ভয় দেখিয়ে, বিএলওদের থ্রেট করে, তাদের দিয়ে এই সমস্ত কুকাজ তৃণমূল কংগ্রেস করিয়েছে। এই যে বলছে না বিএলওরা কাজের চাপে অসুস্থ হচ্ছে, কোনো বিএলও কাজের চাপে অসুস্থ হচ্ছে না। তৃণমূলের হুমকি, তৃণমূলের ধমকির চাপে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে। পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে যুক্ত বিএলও ও অন্যান্য আধিকারিকদের নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি 17 ডিসেম্বর। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পশ্চিমবঙ্গে ভোট নিয়ে অশান্তি, খুনোখুনি, রক্তপাত, প্রাণহানি কোনোটাই নতুন নয়। দশকের পর দশক ধরে চলছে। কংগ্রেস আমল থেকে বাম আমল, বাম আমল থেকে তৃণমূল আমল, সে একই জিনিস চলে আসছে। সুতরাং আগ্নেয়াস্ত্র হাতে কেন্দ্রীয় বাহিনী বুথ পাহারা দিচ্ছে, এটা এ রাজ্যের অত্যন্ত পরিচিত ছবি। আর ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই একেবারে এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী শান্তি বজায় রাখতে রুট মার্চ করছে, এটাও পশ্চিমবঙ্গের একেবারে চেনা দৃশ্য হয়ে গেছে। কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণার এখনও কয়েক মাস দেরি আছে। কিন্তু এখন থেকেই এসআইআর এর কারণে বিএলওদের নিরাপত্তার অভাব হচ্ছে এবং সেই বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী ডাকার প্রয়োজন হচ্ছে, এটা সম্পূর্ণ অভূতপূর্ব। সবথেকে বড় কথা, বিএলওদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীকে ডাকার কথা বিবেচনা করছে জাতীয় নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টে সেটা নির্বাচন কমিশন জানাচ্ছে। এ ঘটনা অতীতে ভারতবর্ষ কোনোদিন দেখেনি। এই শুনানির সময় সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন যে ইটস আ ভেরি সিরিয়াস ইস্যু। আমি আমার প্রথম বক্তা দেবাংশু ভট্টাচার্যের কাছে আসব। দেবাংশু, কাজের চাপে বিএলওদের মৃত্যু, এমনকি আত্মহত্যাও দেশের প্রায় সর্বত্র ঘটছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, গুজরাট এবং উত্তরপ্রদেশে এখন হয়তো পশ্চিমবঙ্গের ফিগারও ছাড়িয়ে গেছে, সে প্রসঙ্গে আসব। কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে বিএলওদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীকে ডাকার কথা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ভাবতে হচ্ছে। দেবাংশু, প্রথমে এবিপি আনন্দের সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই। দেখুন সুমনদা, আপনি একটা কথা বললেন যে ইলেকশন কমিশনকে পর্যন্ত বলতে হচ্ছে এরকম পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী ডাকার কথা। কোশ্মিনকালেও দেখতে হয়নি। আমরা তো কোশ্মিনকালে বিজেপিকেও ইলেকশন কমিশনের স্পোক্সপারসন হতে দেখিনি। আমরা তো কোশ্মিনকালেও এরকম ইলেকশন কমিশন দেখিনি যে ইলেকশনের সময় নরেন্দ্র মোদী যা যা কথা বলা যায় না কোড অফ কন্ডাক্ট চলাকালীন, সেই কথাগুলো বলার পরেও নরেন্দ্র মোদীর এগেনস্টে একটা অ্যাকশন হয় না লোকসভা কিংবা বিধানসভায়, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা নির্বাচনের আগে 48 ঘন্টার জন্য তাকে ব্যান করে দেওয়া হয়, তিনি প্রচার করতে পারেন না। এটাও তো আমরা প্রথমবারের জন্য দেখছি। ফলে ইলেকশন তোমার এই তালিকায় আমি একটা যোগ করব, কিন্তু সেটা পরে, সজলের আগে। কিন্তু একটা জিনিস বলো, তামিলনাড়ু কিংবা কেরলেও তো বিরোধী শাসিত সরকার, সেখানে এই নির্বাচন কমিশনকে তো কেন্দ্রীয় বাহিনী ডাকতে হচ্ছে না, এসআইআর হচ্ছে। কারণ সুমনদা, তামিলনাড়ু বা কেরালায় কোথাও বিজেপি সেকেন্ড পার্টি নয়, বিজেপি থার্ড পার্টি। আমি আপনাকে এটাই বলতে চাইছি, কিন্তু হতে তো চায়, অ্যাসপিরেশন তো আছে, না হতে চাই, চেষ্টা করছে। সুমনদা, মুশকিলটা হচ্ছে যে মানে তামিলনাড়ু আর ওইখানে পরিস্থিতি এরকম, বিজেপি লাস্ট ইলেকশনে 10ও পায়নি, ফলে ওরা 80 পাওয়ার কথা ভাবতে পারে না। এবার এখানে বিজেপি 24 পাচ্ছে প্রত্যেকবার, 25 পেয়ে পাস করতে পারছে না, তো ওদের এক্সপেকটেশন একটু বেশি, কিন্তু প্রত্যেকবারই মুখ থুবড়ে পড়ছে। আমি বলছি সুমনদা, কথাটা সেটা নয়। যখনই ইলেকশন কমিশনের আশা নিয়ে প্রশ্ন হয়, তখনই বিজেপি নেতাদের মুখে এমন একটা উজ্জ্বল হাসি যেন বরযাত্রী আসছে, ঠিক আছে, মানে এমন হাসি, পাত পেরে খাওয়া দাওয়া হবে। আমি বুঝি না এই আনন্দটা কিসের। কারণ সুমনদা, 2016 বিধানসভা, 2021 অ্যাসেম্বলি, 2024 লোকসভা, যতবার যত বেশি ইলেকশন কমিশন, যত বেশি সেন্ট্রাল ফোর্স এসছে, যত বেশি দফা ইলেকশন হয়েছে, তত বেটার রেজাল্ট তৃণমূল কংগ্রেস করেছে। আমাদের বিরোধিতার জায়গাটা কিন্তু আমাদের ভয় নয়, আমরা ওয়েলকাম করছি, কত আসবেন আসুন, কিন্তু খরচাটা দাদা আপনারা দিন না, খরচটা আপনারা দিন না, নরেন্দ্র মোদী খরচটা দিন না, বাংলার টাকাটা তো আটকে রেখে দিয়েছেন। সংবিধান পাল্টাতে হবে, কেন্দ্রীয় বাহিনীর এই সাপোর্টটা যদি স্টেট না বিয়ার করে, আমি বলছি সুমনদা, কনস্টিটিউশন তো টাকা আটকে রাখার কথাও বলে না, সেটা তো করা হচ্ছে। কনস্টিটিউশন তো লোকের পেটে লাথি মেরে টাকাটা আটকে রেখে দিচ্ছেন, যেটা সুপ্রিম কোর্ট থেকে থাপ্পড় মারার পর আবার বড় বড় নথি পাঠাতে হচ্ছে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের থাপ্পড় খাচ্ছে যখন, পাবলিকের থাপ্পড় খাওয়ার আগে 1 টাকা নিজে থেকে করে দিন না, একটু পয়সা দিয়ে হেল্প করুন না স্টেটকে। বিহারের সময় তো 80,000 করোড়, 90,000 করোড়, 60,000 করোড় ভোটে জেতার জন্য সব হয়। আরে বাংলা একটা ইলেকশন, একটা সেন্ট্রাল ফোর্সে 300-400 কোটি টাকা দিয়ে দিন। আমাদের এথিক্যাল পয়েন্টে প্রশ্ন, যে টাকা আপনারা দেবেন না, রাজ্যকে খরচা করতে হবে, সেই রাজ্যের খরচটা আটকে রেখে দেবেন। কারণ হচ্ছে প্রমাণিত সত্য, যত বেশি দফায় ভোট হয়েছে, যত বেশি ফোর্স এসছে, আমাদের রেজাল্ট তত ভালো হয়েছে, আমাদের এসবে কিচ্ছু যায় আসে না। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, রাহুল সিনহা আজকে একটা কথা বললেন যে কোনো বিএলও এমনি এমনি মারা যাচ্ছে না, তৃণমূলের চাপে মারা যাচ্ছে। তাহলে আজকে রাহুল সিনহা স্বীকার করলেন গুজরাটে তৃণমূল আছে, রাহুল সিনহা স্বীকার করলেন মধ্যপ্রদেশে তৃণমূল আছে, রাহুল সিনহা স্বীকার করলেন রাজস্থানে তৃণমূল আছে।
কারণ তৃণমূলের চাপে হলে তাহলে ওইখানে মারা গেলেন কি করে? এবং সর্বোপরি একজন বিএলও সুইসাইড করার আগে ভিডিও নোটে হাউ হাউ করে কাঁদছেন। তিনি কিন্তু পশ্চিমবঙ্গের বিএলও নন। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছেন তার প্রিয়জনদের বাই বাই বলছেন, বলে সে সুইসাইড করছেন। তিনি বিএলও, কাজের চাপের কথা উল্লেখ করছেন, ওখানে তো তৃণমূল নেই। তো আমাদের বক্তব্যের জায়গাটা হচ্ছে যে এই যে ইরেসপন্সিবল কথাবার্তাগুলো, ইনসেনসিটিভ কথাবার্তাগুলো বিজেপি নেতারা পরপর বলে যাচ্ছেন, এনারা ভুলে যাচ্ছেন বিজেপি কিন্তু সুমনদা 2019-এর লোকসভা নির্বাচনে আপনি যদি রেজাল্ট দেখেন তাহলে পোস্টাল ব্যালটের নিরিখে কিন্তু বিজেপি অনেকগুলো সিট জিতেছিল। বিজেপি বুঝতে পারছেন এই কাজগুলো করে তারা, দেখবেন আপনাদের যখন ভোটের রেজাল্টের দিন কাউন্টিং শুরু হয়, শুরুতে বিজেপি এগিয়ে থাকে, তৃণমূল কাছাকাছি থাকে। লোকসভার সময় বিজেপি 18, তৃণমূল 17 এরকম হয়। তো বিজেপি পোস্টাল ব্যালটে ভোট পেয়েছে আগের বারে আমাদের চাইতে একটু বেটার। কিন্তু বিজেপি এই যে কাজগুলো করছে না, এতে বিজেপি পোস্টাল ব্যালটের ভোটগুলো গেল। কারণ হচ্ছে এই মানুষগুলো, এই সরকারি কর্মচারীগুলো এদের কাছে ইলেকশন কমিশন ইউজ করছে, কিন্তু এদের প্রতি কোনো দায়বদ্ধতাই নেই ইলেকশন কমিশনের। আমি শেষ একটা কথা বলে শুধু শেষ করবো সুমনদা, সেটা হচ্ছে ইলেকশন কমিশন আজকে এসআইআর করছে বাংলার মাটিতে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আমায় একটা কথা বলুন, রাজ্যর থেকে এখনো পর্যন্ত কোন প্রবলেমটা ইলেকশন কমিশন এক্সট্রা ফেস করেছে যে কারণে আজকে কেন্দ্রীয় বাহিনী ডাকার কথা বলতে হচ্ছে, যে কেন্দ্রীয় বাহিনী অন্য কোনো স্টেটে ডাকতে বলা হচ্ছে না? আজকে কেন্দ্রীয় বাহিনী ডেকে কি হবে? ফর্ম বিলিত হয়ে গেছে, বাকি রইল ক্যাম্পগুলো যেখানে লোকে যাবে এর পরবর্তীকালে। সেই ক্যাম্পে আপনি সেন্ট্রাল ফোর্স দিয়ে এক্সট্রা কি করবেন আপনি আমাকে বুঝিয়ে দিন। বেশ, নির্বাচন কমিশনের টাইমিং নিয়ে নিঃসন্দেহে আমি ইলাবোরেটলি প্রশ্নে আসবো, কিন্তু ও একটা দীর্ঘ তালিকা দিচ্ছে। আচ্ছা, সংবিধান তো দুর্নীতি করতেও বলে না, সংবিধান তো ভোটের দিন কারচুপি বা মারধর রক্তারক্তি তাতেও বলে না, কিন্তু আমাদের রাজ্যে সেই খুনোখুনির ছবিটা কিছুতেই পাল্টায় না। আমি দ্বিতীয় আরেকটা কথা বলবো, ও শুরু করলো, সত্যি তো, সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের স্পোক্সপারসন কেন্দ্রের শাসক দল তো হতে পারে না, আবার পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ তো বটেই স্পোক্সপারসন হয়েছে এই রাজ্যের শাসক দল। রাজীব হাসিনার পাশে কিভাবে তারা দাঁড়িয়েছে সে তো টেলিভিশনের দর্শক ভুলে যাননি। কিন্তু আমি এই পরবর্তী ক্ষেত্রে বিএলওদের কথা, তাদের নিরাপত্তার কথা এত আসছে, আমি বলছি আমি পরের পর বক্তব্য দেখাতে পারতাম যে এই রাজ্যে কখনো টেলিফোনিক বক্তব্য, কখনো একেবারে পদাধিকারী তিনি মঞ্চের ওপর থেকে বিএলওকে হুমকি দিচ্ছেন যে রাতের মধ্যে ঘর বাড়ি ভেঙে দেবো, হাত পা কেটে নেবো, জবাই করে দেবো ইত্যাদি, কখনো ফোনে। গিরীন্দ্রনাথ বর্মন, তিনি কোচবিহারের তৃণমূলের চেয়ারম্যান, তিনি বলছেন কোনো বিএলও যদি অসম্পূর্ণ লিস্ট নিয়ে আসে বিএলওকে বেঁধে রাখো, এই হুমকি অন ক্যামেরা আছে। কিন্তু পাশাপাশি অবশ্যই আজকে ব্রেন স্ট্রোকে নামখানার বিএলও অসুস্থ হয়ে পড়েছেন, গুরুতর অসুস্থ। তাকে নিয়ে আসা হয়েছিল নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে, সিইও দফতরের সামনে বিএলও সংগঠনের সদস্যরা। আমি বলছি সেটা তার স্বাস্থ্যের প্রতি আরেকটা অবিচার হয়ে গেল না তো? কিন্তু পাশাপাশি নির্বাচন কমিশনের প্রত্যেকটা পদক্ষেপে একটা নয় একাধিক প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্ন আপনাদের কাছে রাখবো। তার আগে আজকের ছবিটা সিইও দফতরের সামনে থেকে। বিক্ষোভ, রাতভর অবস্থান, স্লোগান। সাম্প্রতিককালে বারবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে। এরই মধ্যে মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত নামখানার বিএলওকে নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সদস্যরা। আর এদিনই সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত একটি মামলায় নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, পশ্চিমবঙ্গে সিইওর অফিস ঘেরাও করা হচ্ছে, জায়গায় জায়গায় ঘেরাও হচ্ছে জেলা আধিকারিকদের অফিস। রাজ্য সরকারের আমাদের সঙ্গে সহযোগিতা করার কথা এবং আমাদের সুরক্ষা দেওয়ার কথা। যদি রাজ্য সরকার অস্বীকার করে তাহলে আমাদের পুলিশকে ডেপুটেশনে নিয়ে নিতে হবে। যদি স্থানীয় পুলিশের উপর ভরসা করতে না পারি তাহলে কেন্দ্রীয় বাহিনী নিতে হবে। মাননীয় সুপ্রিম কোর্টকে পূর্ণ সমর্থন জানিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা আস্থা জানিয়েও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রে আন্দোলন করার অধিকার আমাদের এই সংবিধান দিয়েছে এবং আন্দোলন করা, মানুষের কথা বলার অধিকার সেই সংসদীয় গণতন্ত্রকে কিন্তু শক্তিশালী করে। এই বিষয়ে আমার এই মতামতই থাকবে, আন্দোলন হোক, মানুষ তাদের বক্তব্য তুলে ধরুক, তবেই তো কোথাও মনে হবে যে আমাদের গণতন্ত্রটা সত্যি প্রতিষ্ঠিত হয়ে আছে। এসআইআর পর্বের মধ্যেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন মাতঙ্গিরি হাজরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস দাস, যিনি দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের 276 নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন। পরিবার অভিযোগ তোলে এসআইআর এর কাজের চাপে ব্রেন স্ট্রোক হয়েছে তাঁর। এরপর এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আমার বাবার তো এই অবস্থাতে ব্রেন স্ট্রোকের পরে এই কন্ডিশন, এখন এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে। এইভাবে সময় না দিয়ে এভাবে একটা স্বাভাবিক মানুষকে কেন এইভাবে করা হলো? মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়ার পরই অ্যাম্বুলেন্সে করে অসুস্থ বিএলওকে নিয়ে যাওয়া হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে। সেখানে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। বিএলও ডিউটি করা অবস্থাতে ওনার ব্রেন স্ট্রোক হয়, ওনার ডান দিকটা প্যারালিসিস হয়ে যায়, তাহলে ইসিআই কে দায় নিতে হবে। এটা কোন বিএলও? পশ্চিমবঙ্গের মানুষ এই বিএলওদের চেনেন, বিএলওদের ধর্ণা মঞ্চে কারা থাকেন সেটাও মানুষ জানেন। নির্বাচন কমিশনের কাছে 15 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন নামখানার অসুস্থ বিএলওর ছেলে। রুমা পাল, সত্যজিৎ বৈদ্য ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার বিষয়টা সম্পূর্ণ অন্য জায়গায়। রামায়ণে কুম্ভকর্ণের কথা ছিল, 6 মাস জাগতো আর 6 মাস কুম্ভকর্ণ ঘুমতো। এ তো দেখছি ঘোর কলিকালে দেরিতে ঘুম ভাঙার ক্ষেত্রেও কুম্ভকর্ণের রেকর্ড ভেঙে দেবে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর শুরু হওয়ার 36 দিন পর, ভাবুন 36 দিন পর মনে হলো বিএলওদের নিরাপত্তা দরকার। এখন তো বর্ধিত সময়সীমা চলছে কাজ শেষ করার। আমি বলছি যে ধরুন আজকেই ঘোষণা হয়েছে যে 99.99% কাজ হয়ে গেছে। তো এই 99.99% কাজ হয়ে যাওয়ার পর অবশেষে মনে পড়লো বিএলওদের কথা। এসআইআর শুরুর আগে থেকে বিএলওরা ক্যাটেগরিক্যালি নিরাপত্তা চেয়েছিলেন, আজ হঠাৎ তাদের কথা মনে পড়লো। বেশিরভাগ বিএলও স্থানীয় মানুষ। ধরুন কজনের সেই সাহস আছে যে কোনো একটা ঘটনা, সেটা হুমকি হতে পারে, সেটা শারীরিক হেনস্থা হতে পারে, যে থানায় এফআইআর করবেন। আজ কাজ শেষ হওয়ার প্রায় শেষের মুখে অবশেষে কুম্ভকর্ণের ঘুম ভাঙিল। আমার পরের বক্তা সজল ঘোষ। সজল, এই নির্বাচন কমিশনের ভরসায় এ রাজ্যে ভোট হবে? ঈশ্বর পশ্চিমবঙ্গবাসীর সহায় হন। আপনি যা বলেছেন এই বিষয়ে আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। যে কখনো কখনো আমিও কনফিউজ হয়ে যাই যে ধরুন বিএলওর এখন প্রায় কোনো কাজই নেই। হ্যাঁ, এই অবস্থায় বিএলওদের নিরাপত্তাটা দেবে কোথায় সেটা আমি বুঝতে পারছি না। ঠিক সেরকমভাবে এটাও বুঝতে পারছি না যে যখন বিএলওদের কাজ শেষ হয়ে গেছে ঠিক সেই সময় বিএলওরা ইসি অফিস ঘেরাও করছে, তাদেরই বা কী লাভ আছে? আমি দেখলাম এটা হৃদয় বিদারক। মানে আমি দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। ছেলেটা মানে ইমিডিয়েটলি যাকে হাসপাতালে ভর্তি করা উচিত। দেখুন, এইটা আমি বিএলও সংগঠন, বিএলও কেউ নেই, ওদের নাম বিএলও, হ্যাঁ, বড় লাফড়াবাজ অর্গানাইজেশন, এটার মধ্যে বিএলও কেউ নেই। আমার বক্তব্য হচ্ছে এই যে ছেলেটাকে ওর বাপ ছেলে বাপটাকে নিয়ে এসছে, ওর আসলে 15 লক্ষ টাকা দরকার আছে, অথবা বাবাটা মরে গেলে সরকারের ঘোষিত ক্ষতিপূরণ 2 লক্ষ টাকা পাবে, এটাই হচ্ছে ওর প্ল্যান। আপনি বলুন তো, আপনাদের ঘরে সন্তান সন্ততি, বাবা মা গুরুজন আছে, হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর কুণাল ঘোষের মধ্যে নাকে নল ঢুকিয়ে তাকে নিয়ে এসছে অর্গানাইজেশনে এটা সোয়াপ করতে, টিভিতে ছবি দেখাতে। আপনি আমায় বলুন, হয় পুরো বিষয়টা সাজানো, নয় পুরোটা ছেলের পরিকল্পনা, বাপকে মেরে ফেলা, এছাড়া আর কিচ্ছু হতে পারে না। আমি আগে বলেছিলাম যে শকুন, আমি দেখছি এই তৃণমূলী শকুন না, মরতে দিচ্ছে না, তার আগে এসে বলছে যে কখন মরবে, আর মরলে পরেই ডিগবাজি। আমি বলুন 99% কাজ যেখানে শেষ হয়ে গেছে, আমি জানি না যে বিএলওটিকে দেখাচ্ছেন তার কমপ্লিট হয়ে গেছে কিনা কাজ, সেটাও কিন্তু বাজারে আসছে না। আপনি বলুন সেই লোকটা। একটা কথা, শুধু সাজানো কথাটা তুমি প্রত্যাহার করলে ভালো লাগবে, কারণ এসএসকেএম হাসপাতাল থেকে রিলিজ হয়ে তারপরে এখানে এসেছে। এসএসকেএম এ তো সবাই বুক হাতে চেপে ধরে ভর্তি হয়ে যায়, এটা নতুন খবর কিছু আপনাদের কাছে? সবাই বুকে ব্যথা করতে করতে এসএসকেএম এ ভর্তি হয়ে যায়। ভিভিআইপি দের ক্ষেত্রে একজন সাধারণ মানুষ তখন ভিভিআইপি, এই বিএলও, তারপরে তৃণমূলকে সমর্থন করা বিএলও, সে ভিভিআইপি না, ও ভিভিআইপি। আমি আপনাকে বলি, ও ভালো বলেছে দেবাংশু, যা বলে ভালো হয়, ভালো বলে, দারুণ বলে, ফাটিয়ে, মানে মমতাদির মতো যা বলে ভোট বাড়ে আমাদের। বলছে ওরা বিএলওদের কান্না শুনতে পাচ্ছে, ওরা অভয়ার মায়ের কান্না শুনতে পায় না, ও 26,000 চাকরি যাওয়ার মানুষের কান্না শুনতে পায় না। ও বলছে পোস্টাল ব্যালটে বিজেপি জিতেছিল। আচ্ছা, পোস্টাল ব্যালটে যদি বিজেপি জিতে থাকে, আপনি আমাকে বুঝিয়ে বলুন সে ব্যর্থতা কার? সিপিএম আমলে চিরকাল সিপিএম কিন্তু পোস্টাল ব্যালটে জিতত,
কারণ কি, তারা কর্মচারীরা খুশি ছিল বলে আমার ধারণা। এবারে দেখুন, পুলিশের পোস্টাল ব্যালট যাই হোক না কেন, সব সময় তৃণমূল জিতছে, কারণ ওটা ওরা কেড়ে দখল করে নিচ্ছে। বলছে এবারেও আরো খারাপ হবে, মানে পোস্টাল ব্যালটও হেরে যাবো, ওটা সময় বলবে। আমি শুধু আপনাকে বলছি, উত্তরপ্রদেশে, আমি তো অসুবিধা হবে, উত্তরপ্রদেশে মোরাদাবাদে যে বিএলও কাঁদছিলেন, আমি বলছি যে তারটাও সাজানো বলবে। আর দাদা কাঁদতেও পারে, আমি বলছি কাঁদতেও পারে, মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করেও প্রচুর মানুষ কাঁদছে। এই কদিন আগেও আমরা দেখেছি, হতেও পারে, প্রত্যেক বছর পরীক্ষায় হয়, প্রত্যেক বছর প্রেমে যত আত্মঘাতী হয়, তাহলে প্রেম নিষিদ্ধ করে দিন, বিয়ে নিষিদ্ধ করে দিন, তার থেকে বেশি তো আত্মঘাতী কিছুতে হয় না। আমি আপনাকে বলছি, আমি বলছি হয়তো তিনি এই চাপটা নিতে পারেননি, নেবার যোগ্যতা নেই, পরীক্ষার চাপও তো ছেলেমেয়েরা নিতে পারে না। পরীক্ষা, আপনি আমায় বলুন 84,000-এ যদি 2 জন মারা যায়, এটা স্বাভাবিক মৃত্যু, এটা স্বাভাবিক মৃত্যু। আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করছি, যে বিএলওকে আপনারা দেখালেন, ওই বিএলওর কাজ কত % হয়ে গিয়েছে? ওর কাজ দেখা যাবে হয়তো 100% কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরেও কাজ নেই বলে আত্মহত্যা করে, মানে ব্রেন স্ট্রোক হয়ে গেল কিনা সেটাও জানতে হবে তো, যে আমার কাজের চাপ চলে গেল। আমি বলছি এগুলো সমস্তটাই ইয়ার্কি মারছে ওরা রাজনীতির নামে এত নোংরামিতে নেমেছে, আতঙ্কে করছে। আপনি আমায় বলুন 99.99 মানে 24 ক্যারেট গোল্ড যেটা হয়, সেইখানে যেখানে কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, সেখানে লোকের হার্ট অ্যাটাক হবে কেন, ব্রেন স্ট্রোক হবে কেন, গলায় দড়ি দেবে কেন? বিএলও সংগঠন এত কথা বলছে, এক লাইন, বিএলওদের টাকাটার ব্যাপারে একটাও কথা বলছে না। বিএলওদের পাওনা অধিকার, তো এইটাই তো অধিকার। ওরা চাইছে মরে যাক, সরকার 2 লক্ষ টাকা দেবে, মানে এ রাজ্যে মদ খেয়ে মরলেও 2 লক্ষ, এ রাজ্যে বিএলও মরলেও 2 লক্ষ, অথচ হজে গিয়ে মরলে 10 লক্ষ। আমি সরাসরি বিএলও সংগঠনের প্রতিনিধির কাছে যাব, ফোনে আছেন, তার আগে দেবাংশু। আমি প্রথমেই বলছি, বিজেপির প্রতিনিধি যে বিএলওর ফুল ফর্ম ওই বড় লাফরাবাজ অর্গানাইজেশন বলেন, সেটা তীব্র নিন্দা জানাই প্রথমে। তোমার নিন্দা কি কথা হচ্ছে, 2 নম্বর কথা হচ্ছে, ও নিন্দা করবে, ওটা রেজাল্টের দিন দেখো। আমি বলছি দাদা একটু দাঁড়িয়ে যাও না, তুমি তো বললে বসতে বলেছ আমায়। আচ্ছা বসো, বসেই চুপ থেকে বসো, মজা হবে, তুই বসো, ঠান্ডা লাগছে। আমি বলছি প্রথম কথা, 2 নম্বর। 3 নম্বর কথা হচ্ছে, এই যে 84,000 মৃত্যুর মধ্যে মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু বলে এত ইনসেনসিটিভ কথা বলা, আমার বক্তব্য হচ্ছে এই যুক্তিতে তো যখন বাংলায় কোনো একটা ন্যাক্কারজনক ধর্ষণ কাণ্ড ঘটে, বিজেপি বিজেপি রাস্তায় নেমে যায়, আমি বলছি যখন রাস্তায় নেমে যায়, তাহলে বিজেপি যখন এই যুক্তিটা দিচ্ছে যে যখন একটা কোনো ঘটনা ঘটে, সেই ঘটনাতে তো প্রেমেও লোকে সুইসাইড করছে কত রকম ভাবে, তাহলে ওই মৃত্যুটাকে বিজেপি স্বাভাবিক মৃত্যু হিসেবে কাউন্ট করে, ন্যাচারাল মৃত্যু হিসেবে কাউন্ট করে। একজন মানুষ সুইসাইড করছেন, সেই সুইসাইডাল ডেথটাকে স্বাভাবিক ডেথ হিসেবে বিজেপি করতে পারে, কারণ এদের দলের নেতা নরেন্দ্র মোদী একমাত্র নিজেকে নন বায়োলজিক্যাল বলতে পেরেছেন, আর কেউ পারে না। আবারও বলছি, হ্যাঁ ঠিকই বলেছে, উনি নিজেকে নন বায়োলজিক্যাল বলেছেন, আর মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার জন্মের কোনো টাইমের ঠিক ঠিকানা নেই, আমার জানা নেই, আমাদের বাবা মা নেই, আমার তো আমার বাবা মা নেই, তৃণমূল হলে স্বাভাবিক, আমাদের বাবা মা হলে বাবা মাকে ছেড়ে তোমাদের প্রজন্মে ফেরো, তৃণমূল হলে জন্ম বৃত্তান্ত গন্ডগোল থাকবে না, আমি এর মধ্যে যাব না। পুরনো সময় জন্মানো বহু মানুষ জন্মের টাইম জানেন না, তৃণমূল হলে জন্ম বৃত্তান্ত তোমার বাবা মা আছে সঠিক, তোমার বাবা মা একদম জানতো, পুরো ডেট তারিখ দিয়ে বাবা মাকে একটু রেহাই দেওয়া হোক, আমরা আমাদের প্রজন্মে ব্যাক করি অ্যাটলিস্ট। আমি একটা কথা খুব স্পষ্ট বলতে যাই, এক হচ্ছে যে বিএলওদের ওপর কাজের চাপ, এটা নিয়ে আমার মনে হয় না যে সংশয়ের কোনো জায়গা আছে, এবং সেই কাজ 2 গুণ 3 গুণ 4 গুণ হয়েছে কেন জানেন? প্রথম দিন থেকে যে ইস্যুটা আমরা বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপের জন্য। প্রতিদিন আপনার নির্দেশ যদি পাল্টায়, কোনো রকম এসওপি ছাড়া একটা বিপুল বিরাট কাজে আপনি ঝাঁপিয়ে পড়েন, সেক্ষেত্রে হোঁচট খেতে হবে, এবং সেই হোঁচট ওপরে কতটা খেতে হয় জানি না, কিন্তু যারা ফুট সোলজার থাকেন তারা বাড়ি বাড়ি গিয়ে ডেটা কালেকশন এবং অ্যানালিসিস করেন এবং বিএলও অ্যাপ সামলাচ্ছেন, তাদের প্রতি মুহূর্তে আজকেও সেই ধাক্কাটা খেতে হচ্ছে। সজল বলল কাজ প্রায় হয়ে গেছে, নির্বাচন কমিশন বলছে কাজ প্রায় হয়ে গেছে, খুব ভালো কথা। এই বিএলওর প্রাথমিক কাজটা হওয়ার পর এখন সমস্ত ক্ষেত্রে এই মৃতের সংখ্যা, এমনকি যারা 2002 সালে নাম পাওয়া যাচ্ছে না, আলাদা করে একাধিক অ্যানালিসিস করতে হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশে। আমি বলছি এইগুলো কিন্তু কাজ আছে, এবং সেই কাজটা অনগোয়িং কাজ, সেই কাজটা আজও চলছে, যে কোনো বিএলও তার সাক্ষ্য দেবেন। এই মুহূর্তে যেমন টেলিফোন লাইনে একজন বিএলও আছেন, স্বপনবাবু আছেন, আমি তার কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত আপনাদের সামনে যে প্যাকেজটা রাখবো, যে প্রতিবেদনটা রাখবো, সেটা হচ্ছে
যে এই এসআইআর নিয়ে আজকে মুখ্যমন্ত্রী একেবারে এনআরসির সঙ্গে এক করে দেখালেন, পাশাপাশি মারাত্মক একটা অভিযোগ করলেন, সেটা হচ্ছে মারা যায়নি অথচ মৃত দেখাচ্ছে নির্বাচন কমিশন। বিরোধীরা একেবারে স্পষ্ট বলছেন যে এই মৃতরা আসলে তৃণমূলের সম্পদ, কারণ ওই দ্বিজেনবাবুদের ভোটগুলো দুপুরের মধ্যে পড়ে যেত। এই চাপানুতার আমার পরের প্রতিবেদনে আপনাদের সামনে রাখব। যতই চক্রান্ত করো, এসআইআর সামনে, পেছনে এনআরসি মানি না, মানব না। কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন, এখন জোর কদমে চলছে এসআইআর। এই আবহেই ফের মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো এনআরসি প্রসঙ্গ। যে কোচবিহারের একাধিক বাসিন্দাকে অসম থেকে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে, সেই কোচবিহারে দাঁড়িয়েই ফের একবার কৌশলে এসআইআর এর সঙ্গে এনআরসিকে জুড়ে দিয়ে বিজেপি ও মোদী সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যতই চক্রান্ত করো, এসআইআর সামনে, পেছনে এনআরসি মানি না, মানব না। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না। আমরা এনআরসি করতে দেব না, নিশ্চিন্তে থাকুন, কোনো ডিটেনশন ক্যাম্প এখানে হবে না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের নেপথ্যে অন্য গন্ধ পাচ্ছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী এখন দেখছে হাওয়া খারাপ, সংখ্যালঘু মানুষ পাশ থেকে পালাচ্ছে, এবার আবার সেই এনআরসি, আবার ডিটেনশন ক্যাম্পের নাম করে তাদেরকে ধরে রাখার চেষ্টা করছে। এই তো গল্প। এসআইআর নিয়ে এদিন আরেকটি ইঙ্গিতপূর্ণ কথা শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায়। 1 কোটি লোকের নাম বাদ দিতে হবে। মারা যায়নি, মৃত দেখানো হচ্ছে। এদের চালাকি হচ্ছে। ফাইনাল লিস্ট তৈরি করেই তারপরের দিন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে, যাতে কেউ কোর্টে যেতে না পারে। উনি তো সবই জেনে গেছেন, ফাইনাল লিস্ট বের করে ভোট ঘোষণা করে যখন উনি তো সবই জেনে গেছেন, কারণ ওনার ভয় রয়েছে। এই এসআইআর এর মাধ্যমে প্রচুর লক্ষ লক্ষ লোক, এখন পর্যন্ত আপডেট আছে সংখ্যাটা 56 লক্ষ, এবং এটাও উনি ভালো করে জেনে গেছেন যে এই বৈতরণী এই নির্বাচনে 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পার করতে পারবে না। একদিকে যখন এই রাজনৈতিক তরজা চলছে, তখন এনুমারেশন ফর্ম ফিল আপ পর্বের শেষ লগ্নেও ভুয়ো ভোটার ধরতে আরেক নতুন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, এবার বুথ ভিত্তিক মৃতদের তালিকা চেয়ে পাঠাচ্ছে তারা। মঙ্গলবার এক বৈঠকে এমনই সিদ্ধান্তের কথা মুখ্য নির্বাচনী আধিকারিকদের জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। প্রত্যেক বিএলওকে আবার মৃতদের নথি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আধার কর্তৃপক্ষের থেকে পাওয়া নথিও পাঠাচ্ছে নির্বাচন কমিশন। সেই নথির সঙ্গে তালিকা মিলিয়ে দেখতে হবে বিএলওদের। 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। আশাবুল হোসেন, শুভেন্দু ভট্টাচার্য ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার মনে আছে এসআইআর শুরুর আগে এই রাজ্যের পরিস্থিতি বিচার করে নির্বাচন কমিশনকে বিএলওদের একাধিক সংগঠনের তরফে, এই আমার সঙ্গে ফোনে যিনি আছেন স্বপনবাবুরা, একেবারে স্পষ্ট করে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছিলেন। এমনকি 1 নভেম্বর নজরুল মঞ্চে প্রশিক্ষণ ছিল, আপনারা জানেন। সেই প্রশিক্ষণের দিন বেশ কয়েকজন বিএলও এই দাবি একেবারে অন ক্যামেরা তোলেন এবং স্পষ্ট করে বলেন যে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। কি বলেছিলেন তারা সেদিন দেখাবো। নিরাপত্তা দিতেই হবে, আমরা নিরাপত্তা ছাড়া কাজ করতে পারবো, আমরা সেন্ট্রাল ফোর্সও চাইছি, কারণ মহিলাদের জন্য বিশেষ করে এটা দরকার আছে। এখন কথা হলো, এসআইআর শেষ হওয়ার 5 দিন আগে কেন্দ্রীয় বাহিনীর কথা সুপ্রিম কোর্টে বলে যে চাপ বাড়ানোর খেলা হচ্ছে নাকি নির্ভেজাল প্লেইং টু দ্য গ্যালারি হচ্ছে। অবশ্যই স্বপনবাবুর কাছে সেই প্রশ্ন নিয়েই যাব। আপনার টেলিফোনের মাধ্যমে আপনাদের এবিপি আনন্দের যারা দর্শক আছেন এবং শ্রোতা আছেন তাদেরকে শুভরাত্রি জানাচ্ছি, এবং ওখানে যারা অতিথি আছেন তাদের প্রত্যেকে আমাদের অভিনন্দন জানাই। বিষয়টা হচ্ছে যে আপনি যে দুটো কথা বললেন, যে তার মধ্যে একটা কথা অত্যন্ত সত্য কথা, যেটা হচ্ছে যে প্লেইং টু দ্য গ্যালারি। আপনি নিশ্চয়ই জানেন যে 27 তারিখে এসআইআর ঘোষণা হয়েছে। যেদিন সন্ধ্যেবেলা ঘোষণা হয় সেদিন দুপুরবেলায় আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম, এবং আমাদের প্রধান দাবি ছিল যে আমাদের রাজ্যের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এসআইআর করতে গেলে বিএলওদের নিরাপত্তা, তাদের সিকিউরিটি দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বলে আমরা মনে করি, এবং সেটাতে নির্বাচন কমিশনকে এবং সিও দপ্তরকে নিশ্চিত করতে হবে। আমরা এমনকি কেন্দ্রীয় বাহিনীর দাবিও করেছিলাম।
আজকেও নিশ্চয়ই খবরে দেখেছেন যে একজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন একদম, এবং বেশ কয়েকজন বিএলও এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমাদের রাজ্যে অনেক বিএলও মারাও গেছেন। এখন প্রশ্নটা হচ্ছে কি, দেখুন, যে কেউ কেউ বলছেন যে কাজের চাপ নেই, হয়তো এটা ঘটনা যে কাজটা প্রায় শেষের দিকে চলে এসছে, আর মাত্র হাতে 2 দিন আছে, আজকের রাত, আগামীকাল এবং 11 তারিখ রাত 12টা পর্যন্ত যা কাজ শেষের মধ্যে করে দিতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, যে এসআইআরটা যখন শুরু হয়েছিল, বিএলও অ্যাপটা যখন খোলা হয়েছিল, তখন মাত্র 3টে অপশন দিয়ে খোলা হয়েছিল, আর এখন যখন শেষ হচ্ছে তখন কিন্তু 9টা অপশন দিয়ে। তার মানে এর থেকে প্রমাণিত হয় যে নির্বাচন কমিশন কিন্তু প্রস্তুত ছিল না। এসআইআর করতে গেলে কিরকম পরিস্থিতি হয় বা কিরকম পরিস্থিতি হতে পারে সেই ব্যাপারে তাদের ধারণা ছিল না। না হলে এইভাবে দিনের পর দিন আমরা দাবি করে গেছি যে এই ধরনের জিনিসগুলো থাকা দরকার ছিল, আপনারা সেগুলো প্রস্তুতি নেননি। অবশেষে আমাদের দাবি মেনে কিন্তু একটার পর একটা অপশন এলো। যেমন প্রথমটা বলি আমি, যে তথ্য যে আপলোড করা হচ্ছে সেখানে হয়তো অনেক সময় অনিচ্ছাকৃত ভুল হয়ে যাচ্ছে, আবার কোথাও চাপের মাথায় বিএলওরা ভুল তথ্য আপলোড করতে বাধ্য হচ্ছেন। তিনি যে বাড়িতে গিয়ে সেটাকে এডিট করে দেবেন সেই অপশনটা ছিল না। আমরা যখন দ্বিতীয়বার ডেপুটেশনে গেলাম যে এডিট অপশন দেওয়াটা বাধ্যতামূলক, এটা না দিলে কিন্তু কাজ করা যাবে না, তারা কয়েকদিনের মধ্যে এডিট অপশন দিল। তারপরে সার্ভারের অবস্থা কিরকম ছিল আপনারা সবাই জানেন। একদম, সার্ভারটা প্রায় 7-8 দিন ধরে ডাউন ছিল, ঠিক মতো কাজ করছিল না, না হলে বিএলওরা কিন্তু অনেক ফাস্ট কাজ করে দিত। সেটা থেকে মুক্তি পেলাম। অবশেষে যেটা দিয়েছে, এই যে গতকাল সকালে আপনারা অবাক হবেন যে এসআইআর এর যে অনলাইন কাজটা, যেটা বিএলওদের পার্টে করার দরকার, সেটা শেষ হতে আর মাত্র হাতে 2 দিন 3 দিন সময় আছে। ঠিক তার আগের দিন একটা অপশন দেওয়া হলো কি না, ডুপ্লিকেট ভোটার। একদম, মানে যারা ফর্ম ফিল আপ করেছেন এবং আপলোড করে, যাদের নাম আপলোডেড হয়েছে, তাদের একই নামে বহু জায়গায় তাদের নাম দেখাচ্ছে, এবং প্রত্যেক বিএলও নয়, যে বিএলওর কাছে দেখাচ্ছে তাদের কাছে একটা তালিকা পাঠিয়ে দেওয়া হলো, এবং বিএলও একটা নতুন অপশন খুলে দেওয়া হলো যে এই যে ডুপ্লিকেট ভোটার যারা আছে তাদের তালিকা আমরা পাঠালাম, আপনারা এবার কিন্তু ভেরিফাই করবেন। তাদের প্রত্যেকের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে যে এই লোকটা যে নাম আপনার কাছে দেখাচ্ছে, আরো 2 জন বিএলওর কাছে দেখাচ্ছে, তাহলে এই যে ব্যক্তি আলাদা ব্যক্তি না একই ব্যক্তি সেটা চিহ্নিত করতে হবে। এটা শেষ মুহূর্তে এসে বলছি। তার সাথে সাথে কালকে একটা অর্ডার দিয়েছে, আপনারা সবাই জানেন, যে যারা মৃত ব্যক্তি তাদের তো তথ্য আপলোড করতে বলছে, তার সাথে সাথে যারা বয়স্ক লোক, মানে যাদেরকে জীবিত বলে দেখানো হয়েছে 85 অ্যান্ড অ্যাবাভ, তাদের বাড়িতে গিয়ে ভিজিট করতে বলছে। আবার শেষ মুহূর্তে হয়তো তথ্য আপলোড করা হয়ে গেছে, কিন্তু শেষ মুহূর্তে আমি বলছি স্বপনবাবু, আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে পদে পদে ওই এসওপি না থাকার যে সমস্যাটা, এক হচ্ছে এডিট বাটন, 2 হচ্ছে একটা দিন এমন গেছে যে 5 ঘন্টা থেকে 16 ঘন্টা সমস্ত সার্ভার হ্যাং করে গেছে, আপলোড হয়নি। ডুপ্লিকেট ভোটার্স, সেই ডুপ্লিকেট ভোটার্স এখন যেটা আপনি একেবারে সঠিকভাবে বললেন যে 2টো ছবি দিয়ে বিএলও অ্যাপে ছবি চলে আসছে, যে কেউ হয়তো 2টো প্রান্তের রাজ্যের একই ব্যক্তি ছবি দিয়েছে। আমি বলছি নিঃসন্দেহে এআই দিয়ে করানো হচ্ছে, খুব ভালো, কিন্তু এটা হচ্ছে শেষ হওয়ার 5 দিন আগে কেন হবে? এইটা যদি আগে হতো পুরো প্রসেসটা অনেক সুষ্ঠুভাবে হতো। ঠিক যেমন ধরুন এই যে বিএলওদের রিপোর্ট করতে হচ্ছে যে মৃত ভোটারের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে না এই নিয়ে দীর্ঘদিন একটা চাপানুতর বিভ্রান্তি চলেছে। এই প্রত্যেকটা কেসে ধরুন এই 85 বছরের যারা বয়স্ক, তার থেকে বেশি বয়স্ক ভোটার, তাদের ক্ষেত্রে যে রিপোর্ট, মৃতদের ক্ষেত্রে যে রিপোর্ট, এই রিপোর্টগুলো যদি আগে থেকে একটা এসওপি দিয়ে হতো, তাহলে এই কাজটা এই 99.99% নয় 100% আরও 5 দিন আগে হয়ে যেতে পারত। তো কোথাও তো একটা শুরু থেকে সম্পূর্ণ একটা এসওপির অভাব এবং অব্যবস্থা ছিল। স্বপনবাবু, মানে আমরা আপনার সঙ্গে 100% সহমত পোষণ করে বলছি। একটা জিনিস দেখুন, এই যে নির্দেশগুলো দিচ্ছে না, মানে বিএলও অ্যাপে তো কিছু অপশন আসছেই, আর ম্যাক্সিমাম নির্দেশ আছে কিন্তু ভার্বাল ডাইরেকশন, ভার্বাল ইনস্ট্রাকশন, একদম লিখিতভাবে কোনো ইনস্ট্রাকশন নেই। ধরুন প্রথমের দিকে বলা হয়েছিল কি যে যারা শিফটেড ভোটার বা ডেড ভোটার, তাদের আপনারা তথ্যগুলো নিয়ে রাখুন, কিন্তু এগুলো পোর্টালে আপলোড করতে হবে না বা বিএলও অ্যাপে আপলোড করতে হবে না, ওগুলো শেষে আমরা নির্দেশ দিলে আপলোড করব। এটা কেন বলা হলো? যদি আমি কোনো ডেড ভোটারের তার তথ্য প্রমাণ সহ যদি পেয়ে যাই, তাহলে আমি কেন তাকে ডেড বলে দেখাবো না? ঠিক। স্বপনবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমি দ্রুত আমার পরের বক্তা সায়নদীপের কাছে যাব, কিন্তু তার আগে এই এসআইআর নিয়ে তর্ক বিতর্ক চাপানুতর শুধু যে এ রাজ্যে তা হচ্ছে তা নয়। আপনারা জানেন
12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, এবং তা নিয়ে আজকে সংসদ উত্তাল হলো। রাহুল গান্ধী প্রশ্ন তুললেন যে মুখ্য নির্বাচন কমিশনার কে হবে তা নিয়ে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ কেন এতটা আগ্রহী। পাশাপাশি একেবারে বিজেপির তরফ থেকে তার জবাব দেওয়া হলো, তৃণমূল কংগ্রেসও আক্রমণ শানালো। পরপর দেখাবো। Why is the Prime Minister and Amit Shah so keen on choosing exactly who the election commissioner is going to be? The election commission is not the authority to decide who is citizen and who is not citizen. बंगाल के चुनाव में हम घुसपैठियों की चर्चा तो करेंगे ही। বিহার বিধানসভা নির্বাচনের আগে থেকে লাগাতার এসআইআর নিয়ে আলোচনা চেয়ে সংসদে সুর চড়াচ্ছিল কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলি। শীতকালীন অধিবেশনের শুরুতেও একই ইস্যুতে মোদী সরকারকে চেপে ধরে তারা। অবশেষে মঙ্গলবার লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে বিতর্ক হলো, আর তাতেই অংশ নিয়ে এসআইআর, ভোট চুরির মতো ইস্যুতে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। ফের প্রশ্ন তুললেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। Why is it that the CJI was removed from the selection panel of the election commissioner? On one side, Prime Minister Narendra Modi and Mr. Amit Shah. On the other side, the leader of the opposition. I have no voice in that room. What they decide is what happened. That the election of Haryana was stolen and the theft was ensured by the Election Commission of India. That after the SIR in Bihar, 1.2 lakh duplicate photos are existing in Bihar in the voting list. If you've cleaned up the voting list, why are there 1.2 lakh duplicates in Bihar? এখন এই সংবিধান নিয়েই তিনি বিহারে গিয়ে প্রচার করেছিলেন, ভোট চোর গদ্দি ছোড়। ফলাফল কি? এনডিএর আসন সংখ্যা বেড়ে গেল। রাহুল গান্ধী আবার শেষ বেঞ্চে চলে এলেন। তা রাহুল গান্ধীরা কাজ করুন, এই ভোট চুরির ব্যাপারটা নিয়ে এবার পশ্চিমবঙ্গের নির্বাচন ওখানেই চলে গেল। আর প্রথমেই যান অধীর চৌধুরীর বাড়ি, কারণ অধীর চৌধুরী বলছেন এখানে চুরি নয়, এখানে ডাকাতি হয়। এসআইআর নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গের প্রসঙ্গ উঠে আসে লোকসভার বিতর্কে। ফের একবার রাজ্য দখলের ডাক শোনা যায় বিজেপির गलाय। बंगाल के चुनाव में हम घुसपैठियों की चर्चा तो करेंगे ही, लेकिन उसके साथ तृणमूल के कुशासन की भी हम चर्चा करेंगे। हम बंगाल में बहुसंख्यक समाज पर होने वाले अत्याचार की भी चर्चा करेंगे। हम जो माननीय अटल बिहारी वाजपेयी जी ने जो कहा था 2026 में वही बंगाल में होने जा रहा है। अंधेरा छटेगा, सूरज निकलेगा और बंगाल में इस बार कमल खिलेगा, कोई उसको रोक नहीं सकता है। बिहार तो हमारा हो गया, अब बंगाल की बारी। मोदी जी जाकर स्पीच दे आ रहे हैं, हम लोग तो घूसपटिया कर निकालने के लिए एसआईआर किया है। एक घूसपटिया नहीं मिला बिहार का इलेक्शन में। इफ द फॉरेनर्स हैव कम override come where they have come, BSF could not detect it, CISF could not detect it. There's a fault on the part of the Home Minister and the Honorable Prime Minister. সব মিলিয়ে বিধানসভা ভোটে এবার প্রধান ইস্যু এসআইআর, আর জানিয়ে সরগরম পশ্চিমবঙ্গ থেকে দিল্লি। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সমান্তরালভাবে একটার পর একটা ইস্যু চলছে। একদিকে যদি এসআইআর থাকে, আর একদিকে অবশ্যই কেন্দ্রীয় বঞ্চনা। এই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুটা অবশ্য এ রাজ্যে নতুন নয়। দশকের পর দশক বামেরা এই ইস্যুটাকে একেবারে প্রচারের তুঙ্গে নিয়ে গেছিল। আমার পরের বক্তা সায়নদীপের কাছে আসব, যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এবং এখনকার ইদানিংকালের বক্তব্যগুলো যদি সায়নদীপ লক্ষ্য করো, দেখবে তাহলে একদিকে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুটাকে সরবে তুলছেন, 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে নিজের নোট আজকে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেছেন। দেবাংশুও তার এসআইআর নিয়ে বক্তব্যেও 100 দিনের কাজ ছুঁয়ে গেল। কিন্তু এর পাশাপাশি এই বঞ্চিত প্রকল্পগুলো টাকাটা যে আসলে রাজ্য সরকার দিচ্ছে এবং যা যথাসময়ে গরিব মানুষের অ্যাকাউন্টে চলে যাবে, এটাও বারবার বলছেন। এই কারণেই কি তৃণমূলের ভোট ব্যাংকে ধাক্কা লাগে না? আর এই কারণেই ওই 1 কোটি ভুয়ো জব কার্ডের দুর্নীতির অভিযোগগুলো গরিব মানুষের কাছে আর ফ্যাক্টর হয় না। সায়নদীপ, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে অন্তত মমতা ব্যানার্জির বলার মুখ থাকে না। আয়লার সময় আপনাদের মনে আছে যে কিভাবে PM to DM এর থিওরি উনি নামিয়েছিলেন, যে রাজ্য সরকার যেন কোনো টাকা না পায়। এটা আয়লার সময় নয়, আরো 15 বছর আগে। ওটা রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আয়লার সময় বলেছিলেন ম্যানমেড ডিজাস্টার। PM to DM টাও বলেছিলেন, যে PM to DM রাজীব গান্ধীর সময় বলেছিলেন, উনি বলেছিলেন। পরে আবার তার রিপিটেশন হয়েছে। ওটা ওনার পলিটিক্যাল, আর আয়লার সময় টাকা দিতে বারণ করেছিলেন। ওটাই ওনার পলিটিক্যাল স্ট্যান্ড। আমরা জানি যে কেন্দ্রের সরকার বিভিন্ন রাজ্যে
বিজেপি বিরোধী রাজ্যগুলোতে যাতে সেই রাজ্যের সরকার কেন্দ্রীয় টাকা না পায়, বঞ্চনা করা হয়। কেরল থেকে শুরু করে একাধিক উদাহরণ। কেরালার মানুষ, কেরালার বামপন্থীরা, তার জন্য আমরা দিল্লিতে গিয়ে এই নিয়ে ধর্ণা দিয়েছি। কিন্তু পশ্চিমবাংলার ব্যাপারটা একটু সম্পূর্ণ ডিফারেন্ট। এটা ঠিক যে বামপন্থীরা গভর্নমেন্টে গেলে কি হবে অনেকে প্রশ্ন করেন কেন্দ্রীয় সরকারে, লোকসভায়। 2004 সালে বামপন্থীরা বাইরে থেকে সমর্থন করেছিল বলে ওই ঐতিহাসিক সিদ্ধান্তগুলো হয়েছিল, তার মধ্যে 100 দিনের কাজ, তার মধ্যে আবাস যোজনা। আর সেটাই তৃণমূলের এখন পোয়া 12 হয়েছে। দেদার জব কার্ড, ভুয়ো মাস্টার রোল বানিয়ে তৃণমূলের নেতাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার হয়েছে, বান্ধবীদের খাটের তলা থেকে টাকা উদ্ধার হয়েছে। কিন্তু কথা হলো যে চোরেরা শাস্তি পাচ্ছে না, তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আর কেন্দ্রের সরকার, তাদের অজুহাতের অভাব হয় না, চোরেদের শাস্তি না দিয়ে গরিব মানুষের টাকা বন্ধ করে সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। বামপন্থীরা আইন করে গেছিল, ওই মোদির গ্যারান্টির গল্প শোনা। আমরা বলি আইনের গ্যারান্টিটা জরুরি, যে টাকা যদি 3 দিন কাউর মজুরি বকেয়া থাকে তাকে সুদ সমেত সেই টাকাটা ফেরত দিতে হবে। আজকে দাঁড়িয়ে 3-4 বছর হয়ে গেল এই টাকাগুলো বকেয়া রয়েছে, কেন্দ্রের সরকার দিচ্ছে না। রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, তারা কোনো আদালতে মামলা করলো না। বামপন্থীরা আদালতে মামলা করলো, বিকাশ ভট্টাচার্য মামলা করলো, সুপ্রিম কোর্ট সেটা রায় দিল, কেন্দ্রের সরকার সেইটা দিতে তারপরও বাধা দিতে চেষ্টা করলো যে সেই রায়টা যেন কার্যকরী না হয়, অথচ রাজ্য সরকার ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে। এইভাবে গরিব মানুষের টাকা লুট হলে কার লাভ, কার লস? গরিব মানুষের টাকাগুলো এইভাবে লুট হচ্ছে। একইভাবে আমি বলছি যে আগের ইস্যুতে SIR, সেটাও আমাদের আলোচনায় আনা দরকার। এই যে কেন্দ্রীয় বাহিনী, আমার কথা হলো যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের অধিকার বা বাংলা কোনোটাই বাঁচবে না। আমরা তাই CPM বাংলা বাঁচাওতে নেমেছি। মশা মারতে কামান দাগার দরকার হতো না সুমনদা। যদি শুধু ভোটার লিস্টটা ফ্রেশ করবার দায়িত্ব নিত তাহলে SIRটাই যথেষ্ট ছিল। মানে চোর পালালে বুদ্ধি বাড়ে। বিএলওদের সব কাজ শেষ, এখন বলছে বিএলওদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার দরকার। অথচ ERO অফিসগুলো আইপ্যাড কার্যত দখল করে নিয়েছে, সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের কোনো তাপ উত্তাপ নেই। আর কেন্দ্রীয় বাহিনীকে তো আমরা দেখেছি আগে বিরিয়ানি আর মাংস খেয়ে, বিষ্ণুপুরে মন্দির ঘুরে, ভিক্টোরিয়া ঘুরে। এই কেন্দ্রীয় বাহিনীকে যদি এইভাবেই বশ করা যায় তাহলে টেবিলের তলায় পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী, তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আর এই কেন্দ্রীয় বাহিনী দিয়েই তো ভোট হয়েছিল 2024-এ। তারপর অভিষেক ব্যানার্জি ছাপ্পা মেরে 7,10,000 ভোটে জিতেছিল। আমার কথা হলো যে 7,56,00,000 ফর্ম অলরেডি ব্যাক করে গেছে, ফিরে এসছে। অমর বুথ আছে 2200 অমর বুথ, যেখানে কেউ মারা যায় না, সব ফর্ম জানিয়ে রাখি কমতে ধুয়ে নেবেছে। অথচ কেউ শাস্তি পেল না যে 2 বা 0টাকে 2208 করেছে। এইটাই বলছি, 2200 থেকে 7, 2 থেকে 2200, কেউ শাস্তি পাচ্ছে না। এখন SIR নিয়ে তো আপনার কয়েকশো ঘন্টা মনে হয় শো হয়ে গেছে। কিন্তু এই যে বিজেপি চাইছে যে আদিবাসী, সংখ্যালঘু, তপশিলি, বাঙালি মানেই বাংলাদেশি, এই ভোটারদের সব নাম বাদ যাক। আর তৃণমূলের পুরনো থিওরি, মৃত ভোটার থাকবে, আজ মুখ্যমন্ত্রীও বলে দিল, ভুয়ো ভোটার থাকবে, ডুপ্লিকেট ভোটার থাকবে। দ্বিজেন মুখার্জিরা আবার বেঁচে উঠে তারা ভোট দেবে আর SIR ভোগে চলে যাবে। কারণ কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন, তুমি লম্বা লিস্ট দিলে, আদিবাসী, সংখ্যালঘু সব বাদ দিলে ওরা আর কার ভোট পাবে বেচারারা? আমি তো সব বুঝলাম, সায়নরা কার ভোট রাখতে চায়? ওরা বাংলা বাঁচাও করছে, বাংলা বাঁচাও না করে ওদের এখন একটা CPM বাঁচাও করা উচিত। মানে চাচা আপন প্রাণ বাঁচা, আগে সেই জায়গায় আপনি বাঁচলে তো বাপের নাম, ওনাকে সেটা করুক। সুমন, মৃত ভোটার নিয়ে এত কথা হচ্ছে তো আমি আপনাকে একটা ছোট্ট অঙ্কর কথা বলি। আপনি যুক্তিতক্কে আমার মনে আছে যখন আমাদের যখন জহর বাবু, প্লিজ সজল একটু বলতে আপনি রিকোয়েস্ট করছি, যখন জহর বাবু 0.1%-এ বিহারের কথা বলেছিলেন, আর মনে আছে আপনি সেটাকে ভেঙে দেখিয়ে বৃহত্তর অর্থে বলেছিলেন যে টোটাল পপুলেশন এটা কত হয়। সুমন, আপনার মনে আছে যখন কালীগঞ্জে উপনির্বাচন হয় তখন তো কোনো SIR প্রসেস ছিল না, তখন মৃত ভোটার বাদ পড়েছিল 6000। একদম মনে মনে আছে আপনার? আচ্ছা, কালীগঞ্জে উপনির্বাচন হলো 2025-এর জুনে, তার 1 বছর আগে লোকসভা হয়েছে। প্রত্যেক বছর লোকসভা বিধানসভায় মৃত ভোটার বাদ যায়, তাহলে লোকসভা ইলেকশনের 1 বছর পরে যে উপনির্বাচন তাতে 6000 নাম বাদ গেল। আজকে আরো 6 মাস পেরিয়েছে, তাহলে 1 বছরে 6000 হলে 1.5 বছরে হয় হচ্ছে 6 আর 3 9,000। তো এই 9,000টাকে আপনি 294 দিয়ে গুণ করুন, 294টা বিধানসভায় ন্যাচারালি অঙ্কটা দাঁড়াচ্ছে 26,46,000। আর এখনো অব্দি মৃত ভোটার বাদ পড়েছে 24 লক্ষ।
অঙ্কটা খুব সিম্পল সুমনদা, এই নাম্বারটা এত বেশি দেখে বিরোধীরা হই হই শুরু করছে। প্রত্যেক বছর যে মৃত ভোটার বাদ যায় সেই অঙ্কের সাথেই হিসাবটা সমান্তরাল ভাবে মিলে যায় একদম। কিন্তু তুমি তোমার সঙ্গে প্রথম কথা 100% একমত, কিন্তু তুমি এটা কি প্রেক্ষিতে বললে? 2208 প্রেক্ষিতে, সেটা কিন্তু সম্পূর্ণ উল্টো। এক সেকেন্ড, 2208 প্রেক্ষিতে না, আমি বলছি কেউ মারা যায়নি, ফর্ম ফেরত এসেছে, তোমার সঙ্গে একদম আমি কি বলছি, এই যে সায়নদীপ একটু আগে বললো না মৃত ভোটারের বসে তৃণমূল যেতে, আমি বলছি প্রত্যেক বছর মৃত ভোটারটা বাদ যায় বলেই উপনির্বাচন যখন এসআইআর এর নাম মাত্র নেই, আমি এর থেকে বেশি এগ্রি আর কিছুটা করতে পারবো না। কিন্তু আমি প্রথম বলছি 2208টা নিয়ে আমরা রাজনীতি করছি, এরকম আরো 3000 বুথ আছে আপনাদের কাছে, তার ডেটা আছে যেখানে 1 থেকে 10টা মৃত, হ্যাঁ 7000 যদি আরো ভয়ঙ্কর। আপনি আসুন এই 2208টা যেখানে সব সারা পৃথিবীর লোক ভাবছিল ওখানে শিফট হবে, সেখানটা এখন 2 এসে দাঁড়িয়েছে, কিন্তু মৃতের সংখ্যাটা কত? একটা লোককে যদি আপনি মৃত দেখিয়ে দেন তাহলে আর আরে এই জন্য তো আমরা টাইম বাড়াতে বলেছিলাম, আর কত 2 বছর চাই, মমতাদি 3% কাজ করে অংশে কত পেয়েছিল আমি ঠিক বলতে পারবো না, কিন্তু জনগণনার যদি জনগণনার হিসাব আর এসআইআর এর হিসাব দেখা যায়, দেবাংশুর কথা কোনো মিল নেই, ও বুঝে শুনে আবল তাবল বলেছে কিনা আমি জানি না। এবার আমি কাউন্টার দিচ্ছি। দ্বিতীয় কথা হলো যে এটা মৃত ভোটারই তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে, তৃণমূল বিজেপিকে বাঁচিয়ে রেখেছে, বিজেপি তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে, সিপিএম এর বাঁচাও নিয়ে ওদের আমরা জানি। আমার শেষ কথা, আপনাদের চ্যানেলে আমরা প্রেস কনফারেন্স করে এক একটা বিধানসভা ধরে শুধু কত মৃত ভোটার আছে একটা বিধানসভা আমি বিশ্বনাথের কাছে যাওয়ার আগে আপনাদের জানাই যে এই মৃত এবং পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ স্থানান্তরিত ভোটারের সংখ্যাটা কত, 2002-তে কত ছিল, 25-এ কত, এক্ষুনি আপনাদের সামনে রাখবো। কিন্তু ইস্যু তা নয়, ইস্যু হচ্ছে দেবাংশুর অঙ্কটা সম্পূর্ণ সঠিক, আমি একমত, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তো ঠিক উল্টো কথা বললেন। মুখ্যমন্ত্রী বললেন মৃত দেখানো হচ্ছে, ওর অঙ্ক তো একেবারে সঠিক কথা বলেছে। আমি বলছি ওর অঙ্ক ঠিক হলেও প্রেক্ষিত না বুঝে হবে না। কালীগঞ্জের উপনির্বাচনের আগে ইলেকশন কমিশন স্পেশাল ড্রাইভ নিয়েছিল মৃত ভোটারদের আইডেন্টিফাই করার জন্য, কারণ তার আগে সিপিআইএম দল, বিজেপি দল লাগাতার মানে ইলেকশন কমিশন অফিসার দরবার করেছে যে মৃত ভোটার। দ্বিতীয় যেটা, এটা আমাদের অভিজ্ঞতা বলে প্রতি বছর ইলেকটোরাল রোল রিভিশন হলেও মৃত ভোটার কিন্তু ব্যাপক পরিমাণে থাকে, যেটা আমি আপনাকে বলছি যে এভারেজ আমরা একটা বুথে দেখেছি যে প্রতি বুথে 20 থেকে 25 জন পর্যন্ত মৃত ভোটারের নাম কনস্ট্যান্ট থাকছে, এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যে 30 লক্ষের কাছাকাছি মৃত ভোটারের নাম থাকে, এটা কিন্তু ফ্যাক্ট। আমি আপনাকে বলছি, কালীগঞ্জের উদাহরণটা আমরা বারবার দিচ্ছি, কালীগঞ্জের উদাহরণটা স্পেশাল ড্রাইভ হয়েছিল, ইলেকশন কমিশন মানে বিশেষভাবে উদ্যোগ নিয়ে ওই 6000 ভোটারকে আইডেন্টিফাই করেছিল উপনির্বাচনের আগে, এবং সেটাও রাজনৈতিক দলের চাপে। ফলে এই কনটেক্সটটাকে নিয়ে যদি আমি অঙ্ক কষে দেখিয়ে দিই, না কিন্তু 24-এর আগেও বিজেপির চাপে এটা হয়, 21-এর আগেও হয়, এটা ভালো তো বিজেপি আমি বলছি এক সেকেন্ড বিজেপি বলে ওদের প্রেসারে হচ্ছে, বাট এটা তো নরমাল প্রসেসে পড়তে আমাদের কর্মীরাই বলে একদম। আমি প্রত্যেককে সামালাম, তার কারণ হচ্ছে যে আবার আমি অঙ্কটায় ফিরবো দেবাংশুর অঙ্কটাতেই, সেটা হচ্ছে যে ধরুন স্পেশাল ড্রাইভ, একটা স্পেশাল ড্রাইভ, এসআইআরও যদি স্পেশাল ড্রাইভ ধরি, দুটো স্পেশাল ড্রাইভ যদি মিলে যায় অঙ্ক তো মিলে যাচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন ঠিক তার উল্টো কথা। তিনি বলছেন যে মৃত ভোটার দেখিয়ে দেখানো হচ্ছে এবং এই করে সংখ্যাটা 1 কোটিতে নিয়ে যাওয়া হবে। অঙ্ক কি বলছে, 2002-এর অঙ্ক কি বলছে, 2025-এর এখনো পর্যন্ত আজকে অবধি পাওয়া অঙ্ক কি বলছে, পাশাপাশি রাখবো। কিন্তু তার আগে আপনাদের এই 100 দিনের কাজ নিয়ে যে এতক্ষণ বিতর্কটা চললো, সেটা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী কি বলেছেন, বিরোধীরা কি বলছেন দেখাবো। মঞ্চ থেকে কাগজ ছেঁড়া, হঠাৎ আচমকা ভরা সভামঞ্চ থেকে উপস্থিত হাজারো জনতার সামনে 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় সরকারের শর্তের পাল্টা এভাবেই কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস।
তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। 100 দিনের কাজে বকেয়া টাকা নিয়ে কেন্দ্র রাজ্য সরকারের সংঘাত দীর্ঘদিনের। মঙ্গলবার কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। সেখানে মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে, যেখানে কিছু শর্ত চাপিয়ে লেবার বাজেট দেখানোর কথা বলা হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী ছিঁড়ে ফেলেন হাতে থাকা কাগজ। হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর, প্রায় 1 বছর পর। তাতে বলছে ফোর্সড বাই কোর্ট অর্ডার 6 ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। কি শর্ত? কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে। দেখাবার টাইম কোথায়? 3 মাসও যদি হয়, টাইম কোথায়? এটা ডিসেম্বর মাস, ফেব্রুয়ারিতে ইলেকশন। আমি বলি, তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। আবার আমরা ক্ষমতায় আসবো। মুখ্যমন্ত্রীর এই কাগজ ছেঁড়ার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে লিখেছেন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, জনসভায় দাঁড়িয়ে আপনি কেন্দ্রের বিরুদ্ধে যতই অসহযোগিতার ও বঞ্চনার অভিযোগ তুলুন, অথবা কেন্দ্রীয় নির্দেশিকাকে অমান্য করে সেই কাগজ ছিঁড়ে ফেলে আপনি আপনার বসংবদ্ধের বাহবা বা হাততালি কুড়োতেই পারেন, কিন্তু আসল কথা হলো 100 দিনের কাজের তহবিলের অর্থ আপনার সরকার ও দল যে চুরি করেছে সেটা প্রমাণিত, এবং এই টাকার হিসেব আপনাকেই দিতে হবে। তাই যতই নাটক আপনি মঞ্চস্থ করুন না কেন, জনগণ জেনে গেছে যে আপনার জ্বালার কারণ আসলে আঙুর ফল টক। উনি 2002 সালের আগে অনুপ্রবেশকারী বাংলাদেশের যারা এসেছিল পার্লামেন্টে গিয়ে উনি সেই কাগজ ছিঁড়ে ফেলে এসছেন। কাগজ ছেঁড়াটা ওনার চরিত্রের মধ্যে রয়েছে এবং উনি কাগজ ছিঁড়তে খুব ভালোবাসেন। আমি কিছু মানি না, আমি কিছু জানি না, যতই কাগজ ছিঁড়ুক সংবিধানের বাইরে কখনো কেউ যেতে পারেনি। 100 দিনের কাজে দুর্নীতি সংক্রান্ত মামলায় 18ই জুন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল 1 আগস্ট থেকে রাজ্যে 100 দিনের প্রকল্প চালু করতে হবে, তবে দুর্নীতি আটকাতে যে কোনো শর্ত আরোপ করা যাবে, আর এই শর্ত আরোপ হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই। প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে স্পষ্ট বলেছিলেন, কেন্দ্র চাইলে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। 27 অক্টোবর মামলার শুনানিতে কার্যত কয়েক সেকেন্ডের মধ্যেই কেন্দ্রীয় সরকারের আর্জি খারিজ করে দিয়েছিল সর্বোচ্চ আদালত। আশাবুল হোসেন, শুভেন্দু ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আগামী 16 তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। 2002 সালে শেষ এসআইআর আর এই 2025-এর এসআইআরের মধ্যে একটা তুলনা যদি করি, অবশ্যই তথ্য দিয়ে দেখুন, তুলনা করতে গেলে অ্যাপেল উইথ অরেঞ্জেসের সঙ্গে তো করা যাবে না, অ্যাপেল উইথ অ্যাপেলই করতে হবে। 2002 সালে 4 ফেব্রুয়ারি যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে 69 লক্ষ নাম বাদ যায়। তার মধ্যে সব থেকে বেশি নাম বাদ যায় স্থানান্তরিত ভোটারের, মানে যারা পার্মানেন্টলি শিফটেড। সংখ্যাটা কত? 50 লক্ষ। দ্বিতীয় সব থেকে বেশি সংখ্যক ভোটারের নাম বাদ যায় মৃত ভোটার হিসেবে। 2002-তে বাদ যাওয়া মৃত ভোটারের সংখ্যা ছিল 19 লক্ষ। কিন্তু এবার শীর্ষে উঠে এসেছে মৃত ভোটারের সংখ্যা 23,98,345 এখনো পর্যন্ত, এবং এই স্থানান্তরিত ভোটার নেমে এসেছে 19 লক্ষে। কি ইন্টারেস্টিং, লক্ষ্য করুন। মোট বাদ পড়তে চলেছেন এবার 56,37,731। আবার বলছি, এখনো পর্যন্ত। কিন্তু আজ মুখ্যমন্ত্রী বলছেন অনেকে মারা যাননি, কিন্তু মৃত দেখানো হচ্ছে। এসআইআরে 1 কোটি নাম বাদ যাবে। আমি বলছি, মারাত্মক অভিযোগ জয়ন্ত। আমার মনে পড়ছে বিরোধী দলনেতাও 1 কোটি বলেছিলেন, আর বাদ দেওয়ার চক্রান্ত হিসেবে মুখ্যমন্ত্রীও 1 কোটি বলছেন। আবার উল্টো দিকে বিরোধীদের অভিযোগ যে মৃত ভোটারদের জীবিত দেখিয়ে তৃণমূলের পরিকল্পনা যেটা ছিল সেটা বানচাল হয়ে যাচ্ছে। দ্বিজেন বাবুদের ভোট আর দুপুরে পড়ে যাবে না, এই হচ্ছে অভিযোগ। আমার পরের বক্তা জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। সুমন, এই জটিল অঙ্কে আমার ভয় লাগছে, কিন্তু ভয় এটাও থাকছে যে দ্বিজেন মুখোপাধ্যায়রা এবারও এসে ভোট দিয়ে যাবেন না তো? দুপুরের মধ্যেই তাদের ভোট পড়ে যাবে না তো? মৃত ভোটার হলো শাসক দলের অস্ত্র,
সোজা কথা সোজাভাবে বলাই ভালো। মৃত ভোটার হলো শাসক দলের সম্পদ। এবারেও দুপুরের মধ্যে দ্বিজেন মুখোপাধ্যায়রা ভোট দিতে আসবেন এ ভয় থেকে যাচ্ছে। মৃত ভোটারদের উপর নির্ভর করে ভোটে যেতে শাসক দল, এ অভিযোগ বহুদিনের, এবং এসআইআর এর বিরোধিতা করার এটাও একটা কারণ। পাশাপাশি তুমি দেখো নির্বাচন কমিশন, তুমি নিজে বললে 36 দিন বাদে আদালতে গিয়েছেন। নির্বাচন কমিশন তো নখদন্তহীন। নির্বাচন কমিশনের নিজস্ব কোনো কর্মী নেই। না জয়ন্ত, আমার আদালতে যাওয়া নিয়ে আপত্তি নেই, আমার আপত্তি হচ্ছে যখন আর 4 দিন 5 দিন কাজ বাকি আছে তখন গিয়ে বলা যে বিএলওদের কেন্দ্রীয় বাহিনী দিন। ঠিক তাই। তার জন্য তার কারণটা হচ্ছে নির্বাচন কমিশনের নিজস্ব কোনো কর্মী নেই, তাদের নির্ভর করতে হয় সরকারি কর্মচারীদের ওপরে। আর সরকারি কর্মচারীদের মস্তিষ্ক এবং হৃদয় দুটোই বাঁধা আছে কিন্তু শাসক দলের সঙ্গে, কাজেই তাদের উৎসাহ কম, তারা কাজ করতে চান না। আবার নির্বাচন কমিশনের প্রতি দায়বদ্ধতাও তাদের নেই। সাধারণ মানুষের দাবিটা কি? ভোটার লিস্ট হবে স্বচ্ছ ত্রুটিমুক্ত। এসআইআর বিরোধিতা করার কারণ কি? শাসক দল তো চাইছিল এসআইআরটা হোক ভোটের পর, এবং এই ভোট বৈতরণীটা উতরে যাক এই জনগণনা বা এসআইআর হবার আগেই ভোটটা হয়ে যাক। ভালো তো, আমি মেনে নিচ্ছি আপনারাই জিতবেন, কিন্তু নিরপেক্ষভাবে ভোটটা হতে দিন। সুমন, তোমার কথা ঠিক, এসআইআর শুরুর সময় থেকেই নিরাপত্তা দরকার ছিল। সাধারণ মানুষের একটা ধারণা রয়েছে যে ভোট এলে বোধহয় নির্বাচন কমিশনের কাজটা শুরু হয়। আসলে তা নয়, নির্বাচন কমিশনের কাজটা কিন্তু চলতে থাকে সব সময়। 2002 সালে এসআইআর হয়েছিল, তারপর এখন। কিন্তু এসআইআর হওয়া তো উচিত ছিল বহুবার। এসআইআর একটা আইনানুগ এবং নিয়মিত একটা পদ্ধতি, সাধারণ মানুষকে এটা মাথায় রাখতে হবে। ভয়টা তো অমূলক ছিল না। কেন মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা অনুপ্রবেশকারীরা ভোট দেবেন? বাংলাদেশিরা এসে আমাদের সরকার নির্বাচিত করবে কেন? তোমরা তো বারবার দেখাচ্ছ যে গ্রামকে গ্রাম খালি হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি যে সংখ্যাটা দেখালে অনুপ্রবেশকারী কজন গ্রাম কজন এখানে তালা দিয়ে পালালেন, সেই সংখ্যাটা কিন্তু আমরা এখনো জানি না। 2208টা বুথে বলা হচ্ছিল যে সমস্ত ফর্ম জমা পড়লো। তারপর যখন ক্লারিফিকেশন চাওয়া হলো, আমি শুনতে পেলাম যে এখন নাকি মাত্র 2টো। এটা কি করে হয়? ধাপে ধাপে নামলো। প্রথম হচ্ছে 480-তে নামলো, তারপর 29-এ নামলো, তারপর 2, আজ শুনছি 0। কিন্তু মানে কার ভুলে 0টা 2208 হলো তার কোনো শাস্তি হলো না। এবং সবচেয়ে বড় কথা, এর প্রভাব কিন্তু এই ভোটের ওপরেই পড়তে চলেছিল। বিএলওদের মিসগাইড করছেন কোনো রাজনৈতিক নেতারা। কেউ বলছেন বিএলওরা গ্রামে ঢুকলে তাদের গাছে বেঁধে পেটানো হবে, আবার কেউ বলছেন একজন অবৈধ ভোটারও যেন বাদ না যায়, বুক দিয়ে রক্ষা করবো। আরে অবৈধ ভোটার বাদ যাবে কেন? এটাও বলে দেওয়া প্রয়োজন। যদি কোনো জীবিত বৈধ ভোটার, পুরোটাই হবে বৈধ ভোটার বাদ যাবে কেন এটাও বলে দেওয়া প্রয়োজন। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, তারও একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সে নাম তোলা যাবে। কিন্তু বিএলওদের অবস্থা হয়েছে শাঁখের করাতের মতো। তারা এলাকারই মানুষ। এক শাসক দল তাদের বলছেন তোমরা এলাকায় ঢুকলে বেঁধে পেটাবো, আবার তারা না করে উপায় নেই। এই যে অসুস্থ হচ্ছেন বা মারা যাচ্ছেন কাজের চাপে, বেশিরভাগকে তো আমি দেখছি আন্দোলন করছেন এখানে বসে, দিনের পর দিন একই ফেস দেখতে পাচ্ছি। আমি বলছি ভয়ে বিএলওদের ওপরে যে চাপ দেওয়া হচ্ছে, সেই চাপে তারা অসুস্থ হয়ে পড়ছেন। আরেকটা কথা বলা প্রয়োজন, যে বাজে কথা বললে শিরোনামে আসা যায়, এটা সবাই জেনে গেছে। শাখা নেতা, উপনেতা, নেতা সবাই এমন সব মন্তব্য করছেন বিএলওদের ওপরে, তারপরে বিএলওদের নিয়ে তারপরে সেটা সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে, আর তার চাপ গিয়ে পড়ছে বিএলওদের ওপরে। আর একটা ভয় আছে, দেখো গুজরাট, আসাম, ত্রিপুরায় কিছু ঘটলেই আমি ভয় পাই যে সেখানে ওই অপরাধটা ঘটে গেছে, কাজেই সেটা দেখিয়ে এখানের অপরাধগুলোকেও জাস্টিফাই করা যাবে। কিন্তু সুমন, একটা কথা বলে শেষ করব, যে কোনো বৈধ ভোটারের নাম যেমন বাদ যাবে না, তেমনি সোনালী বিবি, সুইটি বিবিরাও যেন এরকম মানুষও যেন কষ্ট না পান, সেটাও কিন্তু দেখতে হবে। তবে ভয় আবার ওখানে থেকেই গেল। দ্বিজেন মুখোপাধ্যায়রা তাঁরা আবার দুপুরের মধ্যেই ভোট দিয়ে যাবেন না তো? আমি বলি, প্রথম কথা হচ্ছে আমাদের জয়ন্তবাবু যে তথ্যগুলো দিলেন, খুবই সম্মানীয় ব্যক্তি, কিন্তু কথাটা হচ্ছে দাদা কলকাতায় বসে গ্রামকে গ্রাম খালি হয়ে যাচ্ছে, একটু গ্রাউন্ড রিয়ালিটি না জেনে দাদা পশ্চিমবঙ্গে কটা গ্রাম আছে
পশ্চিমবঙ্গে কটা বুথ আছে, তার মধ্যে কটা বুথে আপনার লোক আছে যারা আপনাকে খবর দিচ্ছে যে গ্রামের পর গ্রাম খালি হয়ে গেছে? আমি একটা কথা, আমি জয়ন্তবাবু স্পোক্সপারসন হয়ে গেলাম একবার ইলেকশন কমিশন। জয়ন্তবাবু প্লিজ, কেন জয়ন্তবাবুকে তোমাদের ট্যাগ লাগাতে দিচ্ছ? আমি বলছি জয়ন্তবাবু প্লিজ দয়া করে এগুলো বলবেন না। কেন বলবেন না? আরে ভাই, আমি বলছি আমরা টিভিতে যা দেখছি স্বরূপনগর দিয়ে বলছি একটা কথা, এটা অস্বীকার করতে আপনার গায়ে না যে গ্রামকে একদম আমি এই দুজনের মধ্যে একদম আমি একদম অনুপ্রবেশকারী পালাচ্ছে কি পালাচ্ছে না, ঠিক আছে গ্রামকে গ্রাম নয়, গণতন্ত্রের কথা বলেন তো। আরে বলতে দিন, আপনারা শুনেছি একটা লাইন গ্রামকে গ্রাম না, আপনি উত্তর দিন অনুপ্রবেশকারী পালাচ্ছে কি পালাচ্ছে না। উত্তর দেবো, আপনি চুপ করলে উত্তর দেবো। আমি এবিপি হয়ে গেছে, উত্তরটা শুনুন। এবার আমার কথাটা হচ্ছে শুধু স্বরূপনগরের বর্ডারের সামনে 4টে এলাকায় না, গ্রামের পর গ্রাম নয় দাদা। আপনারা কেন বলুন তো আমাদের বিরোধীরা ভোটে হারে? কারণ তাদের সপক্ষে কথা বলতে গিয়ে আপনারা যে কথাগুলো বলেন মানুষ গ্রাউন্ড রিয়ালিটিতে কোনোদিন মেলাতে পারে না। এই কারণে বিরোধীরা আপনি ওদের সমালোচনা করুন, জেনে রাখুন। আমি ওটা বলছি না, বলছি তথ্যগুলো ভুল দিচ্ছে। অনুপ্রবেশকারী আমাদের সমালোচনা করছেন, তথ্যগুলো ভুল দিচ্ছে। আমি মূল আমি বেশ 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 গ্রামের পর গ্রাম নয়, কিন্তু আমি বলছি একদম বেশ 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 আমার বক্তব্য যে গ্রামের পর গ্রাম নয়, কিন্তু আমি বলছি একজনও অনুপ্রবেশকারী ঢুকবেন কেন এই প্রশ্ন থেকে যায়। দুই হচ্ছে আপনারা জানেন যে যুক্তিতক্ক আমি শুরুই করেছিলাম আগের দিন, সেটা হচ্ছে দুটো মেরু, দুজনে এই দিকের অডিওটা অফ করে দেওয়া হোক। দেখুন দুটো মেরু, এক মেরু বলে যে লক্ষ লক্ষ মানুষ নাকি এসআইআর শুরু হওয়ার পরে দুর্দার করে বাংলাদেশে ফিরে গেছে। এটা তথ্য নয়, এটা সত্য নয়। পাশাপাশি একজনও যাচ্ছে না, সবাই সাজানো, তারা কি করে হিন্দি বলতে পারে, এটা কোনো যুক্তিই নয়। তার কারণ বিএসএফ এর অফিসিয়াল ফিগার শুধু স্বরূপনগরের বর্ডার থেকে প্রথম সপ্তাহে গেছিল 1726 জন। তারা ঢুকলো কি করে, এ প্রশ্নও থাকবে। কিন্তু এখান থেকে আমি মূল আজকের বিষয় ফিরবো, একেবারে পরিষ্কার আজকের বিষয়, সেটা হচ্ছে সে হ্যাঁ না এটা ফিগার দিতে হবে তো। না আমি দেবাংশুর সঙ্গে একমত, একদম আমার কত লোক গেছে এই ফিগার দেখুন, এই ফিগার একদম এই ফিগার দুজন দিতে পারে। এক হচ্ছে বিএসএফ, এই দুজন অনন্তকাল চলবে, সম্পূর্ণ এদিকের অডিও অফ করে দেওয়া হোক। দেখুন একেবারে খুব পরিষ্কার কথা হচ্ছে, সেটা হচ্ছে একেবারে স্পষ্ট করে যে 1000 হতে পারে, 2000 হতে পারে, যে তারা কেন ঢুকবে। সব থেকে বড় কথা হচ্ছে যে এটা বলতে পারে তো দুপক্ষ, এক হচ্ছে বিএসএফ আর এক হচ্ছে রাজ্য পুলিশ। তার কারণ রাজ্য প্রশাসনের সম্পূর্ণ কোঅর্ডিনেশনে বিএসএফ এই তথ্য রাজ্য পুলিশকে দিচ্ছে, তারপরে ওই হাকিমপুর বর্ডার দিয়ে স্বরূপনগরে তাদের ওদিকে পাঠানো হচ্ছে। সুতরাং এই তথ্য দেওয়ার কথা কিন্তু একই সঙ্গে বিএসএফ এবং রাজ্য প্রশাসনের। হ্যাঁ, টিভিতে দেখছি সল্ট লেক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আধার কার্ড ভোটার কার্ড পাওয়া যাচ্ছে। পুলিশ তদন্ত করে দেখেছে যাদের আধার টিভিতেই দেখেছিলেন বিজেপি 35টা আসন পাবে, টিভিতেই দেখেছিলেন বিজেপি 35টা আসন পাবে, টিভিতেই দেখেছিলেন জোটের সরকার গঠিত হয়ে গেছে। একদম টিভিতেই এখন দেবাংশু, সজল আর সায়নদীপের কথা আপনারা শুনতে পাচ্ছেন। হ্যাঁ, সেইটা কিন্তু অবিশ্বাস করবেন না, ওরা সত্যি কথাই বলে। কিন্তু আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যেটা নিঃসন্দেহে খুব ইন্টারেস্টিং। কোনটা অনুদান, কোনটা দয়ার দান, কোনটা খয়রাতি আর কোনটা ভালোবাসা, এই পুরো ব্যাপারটা বিশ্বাস করুন আজকে সম্পূর্ণ গুলিয়ে গেছে। বিশ্বনাথদার ব্যাখ্যায় আসবো, কিন্তু তার আগে প্রতিবেদন। আজকে মঞ্চের ওপর থেকে খুব ইন্টারেস্টিং একটা কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। আপনাদের একটা ভোটের দাম কত জানেন? আমি বলতেছি মিনিমাম 60,000 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁরই দলের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর এই দুটি মন্তব্য পোস্ট করে তৃণমূলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। লিখলেন, দ্বিচারিতার অপর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় ও ওনার দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কোচবিহারের সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা ইলেকশনের আগে বিহারে কি করলেন? লোক দেখিয়ে মাত্র কিছু লোককে, কিছু মা বোনেদের একবার 10,000 দিয়েছে, দিয়ে ভোট কিনেছে। বলেছিলাম 2021-এর নির্বাচনে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব। আজকে যদি 5 বছর পূর্ণ হয়ে যায় মে মাসে, তাহলে মনে রাখবেন 5 বছরে
5-12-60,000 টাকা দিচ্ছি, এবং যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তারা 70,000 টাকা পাচ্ছেন। এটা আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সঙ্গে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দিন কয়েক আগের একটি বক্তব্য একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। একটা ভোটের দেওয়ার মিনিমাম 60,000 টাকা। কি করে? প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 1,000 টাকা, 12 মাসে, 1 বছরে 12 মাস 12,000 টাকা, আর 5 বছর হয়ে যায় তখন 5 বরং 60। তো 60,000 টাকার কমে ভোট দিবেন? তো সেই জন্য আপনারা দেখেন, আপনারা কেউ যদি 60,000 টাকা দেয়, কেউ যদি আপনাদেরকে বড় লোক বানায়, কারো বাড়িতে 4টা আছে, তো আমি 2,40,000 টাকা লোকসান কেন করাবো? আমি করাবো না। 4টা ভোট আছে, 2,40,000 গুনবেন, ঢাকা দিয়ে দেবেন। এই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লেখেন, দ্বিচারিতার অপর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় ও ওনার দল তৃণমূল কংগ্রেস। আজ কোচবিহারের সভা থেকে বিজেপিকে মিনতে গিয়ে উনি বলেছেন, আমি বিজেপির মতো ভোট কিনি না। ওনার এই দাবিকে নস্যাৎ করেছেন ওনারই দলের দলবদলু বিধায়ক কৃষ্ণ কল্যাণী। একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়ে মহিলাদের একটি ভোটের দাম নির্ধারণ করে দিয়েছেন। যারা তৃণমূলকে ভোট দেবে না তারা লক্ষ্মীর ভান্ডার পাবে না। ভোট দাও, লক্ষ্মীর ভান্ডার নাও। আর যারা এখন বলছে আমরা জিতে এলে লক্ষ্মীর ভান্ডার এই পরিমাণ বাড়িয়ে দেবো, এই প্রশ্ন আসছে কোত্থেকে? এটা লোভ নয়? লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট কেনার চেষ্টা নয়? লক্ষ্মীর ভান্ডারকে যে ভোটের হাতিয়ার করেছে সেটা পরিষ্কার কৃষ্ণ কল্যাণীর যে ভিডিও, সেই ভিডিও থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এটা এই ধরনের, আমরা কখনো এটা দেয়া হচ্ছে বলে আমাদের ভোট দিন সেটা যেমন আমরা বলি না, আবার এটাও ঠিক আমরা মনে করিয়ে দিই যে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। ক্ষমতা ধরে রাখতে অ্যাকাউন্টে নগদ টাকা পাঠানোর রাজনীতি এখন সব দল করে, বিজেপি, তৃণমূল, কংগ্রেস সকলেই। শুধু নিজে দিলে অনুদান আর অন্য কেউ দিলে খয়রাতি হয়, এটাই দুর্ভাগ্য। আশাবুল হোসেন, সুদীপ চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজ মুখ্যমন্ত্রী বলছেন যে বিহারে বিজেপি টাকা ছড়িয়ে ভোট দিয়েছে, আর পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার কিন্তু টাকা ছড়ানো নয়, ভালোবাসা। নিজেই বলছেন, আমি বিজেপির মতো ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি, টাকা দিয়ে কিনি না। মানে নীতিশ কুমারের 10,000 টাকা দেওয়াটা হলো ভোট কেনা, লক্ষ্মীর ভান্ডার কিন্তু ভালোবাসা। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী কি মনে করেন, যেটা মানুষ ইতিমধ্যেই অ্যাকাউন্টে পাচ্ছেন, সেটা ভালোবাসা হোক, ভোট কেনা হোক, খয়রাতি হোক, সেটার টান বেশি, নাকি বিরোধী দল যেটা দেবে বলছে তার হয়তো পরিমাণটা অনেক বেশি, সেটারও টান বেশি হতে পারে? কোনটা? সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলে থাকেন একটি কথা, যে আমরাই পথপ্রদর্শক, পশ্চিমবাংলায় পথ দেখায়। সত্যি লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প, মানে টাকা সরাসরি হাতে গুঁজে দিয়ে ভোট কেনার যে প্রকল্প, এটা মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছেন। এবং তারপরে এখন সত্যি বলতে কি সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে গেছে। এই বিহারের যে নির্বাচনটা হলো, একেবারে পরিষ্কার টাকা ছড়িয়ে ভোটে জিতেছে। মানে ইয়েতে হরিয়ানা নির্বাচনে টাকা ছড়িয়ে ভোটে জিতেছে বিজেপি, মহারাষ্ট্রে টাকা ছড়িয়ে ভোটে জিতেছে, আপনার ঝাড়খণ্ডের যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জয়ী হলো, একেবারে টাকা ছড়িয়ে জেতা। কর্ণাটকে যে কংগ্রেস জিতেছিল, টাকা ছড়িয়ে জেতা। পরিষ্কার, আমি সারা বছর কাজকর্ম করব ওইরকমই, কিন্তু তোমাকে ভোটের আগে হাতে টাকা দিয়ে দিব, আর টাকা দিয়ে তোমাকে মনে করিয়ে দিতে হবে অবশ্য, যে ভাই এই যে টাকা দিয়েছি, না হলে কিন্তু তোমার বন্ধ হয়ে যাবে, প্রকল্প বন্ধ হয়ে যাবে, টাকা বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে বলছি সুমনদা, বাইরন বিশ্বাস জিতেছিল সাগরদিঘি কেন্দ্রে, শুধু কংগ্রেস প্রার্থী জিতেছিল জন্য টাকা বন্ধ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তখন কিন্তু ওই ভালোবাসা থাকে না, বিরোধী দল জিতে গেলে তখন ভালোবাসা বন্ধ হয়ে যায়, প্রকল্প বন্ধ হয়ে যায়। অধীর চৌধুরীকে ধর্ণা দিতে হয়েছিল বিডি অফিসে যে প্রকল্পগুলো চালু করুন, এবং বাইরন বিশ্বাস কার্যত বাধ্য হয়েছিল দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে যুক্ত হইতে। তার আরও কারণ থাকতে পারে, কিন্তু পরিষ্কার আপনাকে বলতে চাই আপনাকে যে আমরা খুব সংখ্যা লঘিষ্ঠ এই মুহূর্তে, যারা আমরা মনে করি যে যদি স্থায়ীভাবে মানুষের উন্নতি করতে হয় তাহলে রোজগার বাড়াতে হবে। আমরা বারবার এই প্রশ্নটা করি, কিন্তু আমরা সংখ্যা লঘু। তার কারণটা হলো
টাকা গুজে দিয়ে ভোট কেনা হচ্ছে, সরকারি টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা ভোটের আগে বিতরণ করা হয় বা হাতে দেওয়া হয়, দিয়ে মনে করিয়ে দেওয়া হয়, ফর্ম ফিল আপ করানো হয়, প্রায় শপথ বাক্যের মতন করে তোমাকে টাকা দিয়েছি তুমি ভোট দাও, টাকার বিনিময়ে ভোট কেনা বেচা হয়। এখন খুল্লা শাসক বিরোধী সবাই, এই দোষে দুষ্ট সবাই। কিন্তু যে প্রশ্নটা আমরা বারবার তুলতে চাই যে রোজগার কি হবে, আমরা যে প্রশ্নটা বারবার তুলতে চাই যে পরিকাঠামোগত উন্নয়ন কি করে বাড়ানো যায়, সেটা কেন ভাববে না? আমরা যে প্রশ্নটা তুলতে চাই শিল্পের অগ্রগতি কেন রাজ্যে হবে না, আমরা যে প্রশ্নটা তুলতে চাই আইন শৃঙ্খলা সমস্যা কেন রাজ্যে থাকবে, আমরা যে প্রশ্নটা তুলতে চাই হিংসামুক্ত বাংলা কেন আমরা দেখতে পারবো না, আমরা যে প্রশ্নটা দেখতে চাই সেটা হলো ইরিগেশনের যে মানে সেচের যে ব্যবস্থা সেটা কেন আরো সম্প্রসারিত হয়ে বাঁকুড়া পুরুলিয়ায় তিন ফসলি জমি তৈরি হবে না বর্ধমানের মতন। আমরা যে প্রশ্নটা তুলতে চাই যে কৃষকরা তারা যাতে সহায়ক মূল্য সঠিক সময়ে পড়ে এবং বেশি মাত্রা পায়, বিমা প্রকল্প কৃষি ব্যবস্থায় যাতে থাকে। কিন্তু আমরা কিন্তু বলতে চাই আপনাকে যে স্থায়ী ডেভেলপমেন্টের জন্য মুখ্যমন্ত্রী একেবারেই রাজি নয়। তিনি যে পথ প্রদর্শন করছেন তা অনুসরণ করে বিজেপি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় দখল করছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ প্রদর্শন করেছেন টাকা দিয়ে ভোট জেতা, সেটা বিভিন্ন রাজ্যের শাসক দল ব্যবহার করছে। সুতরাং আমি আপনাকে বলছি এটা কার্যত বলা যায় যে এক ধরনের ভাইরাল এফেক্টের মতন সারা রাজ্যে কিন্তু এফেক্টেড হয়ে গেছে। কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে আসলে মানে স্থায়ী উন্নয়নের যে জায়গাগুলো, সেই উন্নয়নের জায়গাগুলো কিন্তু আমরা একেবারে অ্যাড্রেস করছি না। আমি ভোটারদেরকে অনুরোধ করব, একবার আপনি ভাববেন যে টাকা হাতে গুজে দিচ্ছে বটে আপনাকে, কিন্তু প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না। আপনাকে ভাবতে হবে, মানে সাধারণ মানুষকে ভাবতে হবে যে প্রাইমারি স্কুলে পরিকাঠামোগত বিকাশ হচ্ছে না, আধুনিক শিক্ষা আপনি পাচ্ছেন না। মানুষকে সাধারণভাবে ভাবতে হবে যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষক নেই। আপনাকে সাধারণ মানুষকে ভাবতে হবে যে 6 লক্ষ সরকারি কর্মচারী অবসরের পরে তাদের স্থায়ী নিয়োগ করা হচ্ছে না কেবলমাত্র আপনার হাতে মাসে 1000 টাকা গুঁজিয়ে দেওয়ার জন্য। ফলে স্থায়ী ডেভেলপমেন্টের জায়গা থেকে মানুষ কিন্তু বিচার করছে না। আমরা খুব সংখ্যালঘিষ্ঠ সুমনদা, আমি রবীন্দ্রনাথ বাবুর মতন মানুষেরা আমরা সংখ্যালঘিষ্ঠ, আমরা বারবার এই প্রশ্নগুলো তুলছি বটে। শাসক বলছে এরকম করে, হ্যাঁ বিশ্বনাথ তুই এগুলো বলতে থাক, আমরা টাকা দিব ভোটে জিতবো। দেবাংশু, আচ্ছা আমি প্রথম কথা বলি, ফাইনালি খুব ভালো লাগলো বিশ্বনাথ দার মতো বিশ্লেষক, শ্রদ্ধেয় বিশ্লেষক, তারা উন্নয়ন নিয়ে ডিসকাশনে এসেছেন বহুদিন পর। শুধু এই বিষয়ে সুমন একদিন আলোচনা করুন, আমার অনুরোধ থাকবে আপনার কাছে, খুব আনন্দদায়ক আলোচনা, এই বিষয়ে আলোচনা হোক। 2 নম্বর কথা হচ্ছে যে দেখুন তফাৎটা একটাই। প্রথম কথা হচ্ছে একটা সুন্দর বিষয় দেখলাম, শুভেন্দু অধিকারী আজকে যে পোস্টটা করেছে আপনি দেখালেন, সেই নির্দিষ্ট পোস্টে, দাদা তুমি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া বন্ধ করো। শুভেন্দু অধিকারী সেই পোস্টে দলবদলু শব্দটা উল্লেখ করেছেন, এটা সবচেয়ে হাস্যকর। আর 2 নম্বর সুমন তফাৎ কি জানেন, বিহারের সাথে পশ্চিমবঙ্গের বেসিক তফাৎটা হচ্ছে। কিন্তু তুমি আমায় এটা বলো, আজকাল কি টাকাকে তুমি ভালোবাসা বলছো? আমার কলেজ জীবনে এক বন্ধু ছিল, ও বলতো যে টাকাই হচ্ছে আসল ভালোবাসা। আমার মনে পড়ে গেল অনেক বছর পর। বিহারে ইলেকশন ঘোষণার একদিন আগে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়, আর পশ্চিমবঙ্গে পুরোটা বলো, শুধু ঘোষণা নয়, তারপরে যখন ভোট শুরু হচ্ছে তখন অ্যাকাউন্টে পরপর তফাৎটা আমি এটাই 10,000 করে তফাৎটা এটাই হচ্ছে। আর মানে 2021 এর বিধানসভায় লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দিয়ে জিতে আসার পর টাকাটা দিয়ে দুটোর মধ্যে তফাৎ, আমরা টাকা দিয়ে ঘুষ দিয়ে জিতে না। 2 নম্বর কথা, টাকা ইজি ভালোবাসা কিনা এটা বলো। আপনি আমরা টাকা দিয়ে জিতি ওর কথা অনুযায়ী, মোদি আমি আপনাকে বলছি পাঁঠার মাংসে 1 কিলোর প্রায় যা দাম, সেই পরিমাণ দিয়ে বাংলার মানুষের ভোট কিনতে চাইছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যেগুলো দেখতে পান না। আজকে উত্তরপ্রদেশ, হরিয়ানা, আজকে রাজস্থান কত দিয়ে কিনেছো? আমার বলছে এই যে বিভিন্ন জায়গায় এই যে যেখানে এখন টাকা দেওয়া হচ্ছে, বিজেপিও দিতে বাধ্য হচ্ছে, এটা থেকে বেরোনোর উপায় নেই, পথ প্রদর্শক মমতা। আমার বক্তব্য হচ্ছে সেখানে কি এই উন্নয়নগুলো বন্ধ? সজল সেখানে কি 2 কিলো পাঠার মাংসের টাকা দিচ্ছে? কিন্তু দিচ্ছে, দিয়ে কিন্তু নারায়ণকে ঘর চালা করছে না, পরিযায়ী শ্রমিক সেখানে সৃষ্টি হচ্ছে না।
তাই সন্দীপ দুটো বিহার 1 ইউপি 2 কারা শাসন করছে? কেরালার নাম উচ্চারণ হয় না, কিন্তু কেরালায় স্বনির্ভর প্রকল্পের মধ্যে দিয়ে মহিলারা নিজেরাই 2 কিলো পাঠানো বেটা বড়া সবসে বড় রুপয়া। আর আমার কথা হলো পয়সা হ্যাঁ হামারা আপকা নেই কিসি কা বাপ কা, কেউ দয়ার দান করছেন না। আসলে আমরা মনে করি এই টাকাটা পাওয়া মানুষের অধিকার, তৃণমূল মনে করে এন্টাইটেলমেন্ট, তার জন্য এই লক্ষ্মীর ভান্ডার দিতে দেবো বলে সন্দেশখালীতে মাঝরাতে পিঠে বানাতে যেতে হয়। চালু করেছি তো, মনে করি দেওয়া উচিত, 100 বার দেওয়া উচিত, কিন্তু তার জন্য শাহজাহানের কাছে পিঠে বানাতে যেতে হবে না। ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় আমরা এক একটা প্রশ্ন দিই এবং কত শতাংশ লোক কি বলছেন আমি দ্রুত আগে সার্ভেতে যাব। আমাদের প্রশ্ন ছিল ভোটের আগেই কি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন? 78% মানুষ বলছেন যে হ্যাঁ ভোটের আগেই এই কাজ করতে চলেছে নির্বাচন কমিশন। 12% মানুষ বলছেন যে না আর বলতে চাননি 10% মানুষ। পরের প্রশ্ন, অবাধ ও সুষ্ঠু এসআইআর এর স্বার্থে কি বিএলওদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সত্যিই প্রয়োজন? সত্যিই প্রয়োজন এমনটা মনে করছেন 84% মানুষ, প্রয়োজন নয় এমনটা মনে করছেন 15%, বলতে চাননি 1%। পরের প্রশ্ন, বিএলওদের নিরাপত্তার বিষয়ে কি অনেক আগেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে চিন্তা ভাবনা করা উচিত ছিল নির্বাচন কমিশনের? 88% মানুষ বলছেন যে হ্যাঁ অনেক আগেই এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত ছিল, খুব স্বাভাবিকভাবে। তার কারণ যখন কাজ শেষ হওয়ার 5 দিন বাকি আছে তখন হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর এই বিতর্ক সুপ্রিম কোর্টে চলে গেল। আর 10% মানুষ বলছেন যে বিএলওদের নিরাপত্তার বিষয় নিয়ে আগে চিন্তা করার ব্যাপার নয়, সঠিক সময় তারা চিন্তা ভাবনা করেছেন। আর 2% জানি না বলছেন, বলতে চাননি। এখান থেকে সরাসরি আসবো যে এই অনুষ্ঠান যে বিষয় হচ্ছে সে নিয়ে আপনাদের মতামতে। প্রবাল ঘোষ তিনি লিখছেন, এ রাজ্যে যদি এসআইআর করতেও কেন্দ্রীয় বাহিনী লাগে তার থেকে বেশি লজ্জার কি হতে পারে? সৈকত বর্মন লিখছেন, এসআইআর এর কাজ তো প্রায় শেষ, এখন বিএলওদের জন্য এত দরদ কেন? ভূপতি নস্কর লিখছেন, এসআইআর করাতে কেন্দ্রীয় বাহিনী আসবে বলে মনে হয় না। অরিজিৎ তালুকদার লিখছেন, এ রাজ্যে কোনো কিছুই নির্বিঘ্নে হয় না, এসআইআরও ব্যতিক্রম হবে কেন? কৌশিক চৌধুরী লিখছেন, এসআইআর নিয়ে রাজনীতির ঘোলা জলে সবাই মাছ ধরতে নেমে পড়েছে। আর ঠিক এইখান থেকে আমি সরাসরি আমার পরের বিষয় এবং পরের প্রতিবেদনে যাব, যেটা নিঃসন্দেহে হুমায়ুন কবির, যিনি আজকে একেবারে খুল্লা বলছেন যে আমার দল ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই। আমার মনে পড়ে গেল যে আজ থেকে বেশ কয়েক দশক আগে আরেক হুমায়ুন কবির, যিনি ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীও হয়েছিলেন, তিনি প্রায় এইভাবে একটা কথা বলেছিলেন। কি তাতে আসবো, কিন্তু তার আগে আজ হুমায়ুন কবির কি বলেছেন, গতকাল প্রায় এই একই কথা বলেছিলেন এই অনুষ্ঠানে লাইভে বসে, দেখাবো আজ কি বললেন। আমার পার্টি ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই। ইলেকশনের সময় সংখ্যালঘু ভোট ভাগ করবার চেষ্টা করছেন। কার সঙ্গে জোট করবেন, কোন দলকে সঙ্গে নেবেন তা এখনো স্পষ্ট না হলেও লাগাতার তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে চলেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এরই মধ্যে এবার নিজেকে কিং মেকার বলে ভবিষ্যৎবাণী করলেন তিনি। আমার পার্টি ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই। আমি এইরকম অবস্থায় আছি, ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড়ব, প্রচারেও করে রাখবো, নির্বাচনী কমিটিতেও সেটা দেখাবো। আর যাদের ক্যান্ডিডেট করব সেই ক্যান্ডিডেটের তালিকা দেখলে আপনারা বুঝতে পারবেন। হুঙ্কার কাউকে আমি দিই না, আমি করে দেখানোর লোক, করে দেখাবো। হুমায়ুন কবির যখন বাবরি মসজিদকে সামনে রেখে বারবার মুসলমান ভোটারদের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ আবেদন করছেন, তখন কোচবিহারের সভা থেকে সংখ্যালঘু ভোট ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলবো, আপনারা আপনাদের যাকে খুশি যোগ্য মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান, আর বাকি 90টার মধ্যে 200 যে 4টে থাকবে 294 মধ্যে, সেই 204-এর মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেয়। ইলেকশনের সময় সংখ্যালঘু ভোট ভাগ করবার চেষ্টা করছেন,
কোটি কোটি টাকা খরচ করে, আর অন্য সময় সংখ্যালঘুদের নাম বাদ দাও, শীতলকুচিতে গুলি করে মারো, ভুলে গেছেন সব। সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করি না। আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রয় না ভাই ভাই। হুমায়ুন কবিরকে তৃণমূলের সাসপেনশনের দিনও ভোট কাটা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, ইন্ডিপেন্ডেন্টরা ভোট কাটলে আপনার লোকসান, বিজেপির সুবিধা। সুবিধা করতে কাউকে দেবেন না, সাম্প্রদায়িক শক্তিকে কান দেবেন না, নির্দলদের ভোট দেবেন না। যাদের কোনো দল নেই, টাকা নেই, তারা নির্দল, অদল বদল, তার নাম নির্দল। তাহলে কি হুমায়ুন কবির সংখ্যালঘু ভোটে ভাঙন ধরাতে পারে বলে আশঙ্কা করছে তৃণমূল? এমনটা কি হবে? হলে কি তা ভোটের ফলাফলে বড়সড় প্রভাব ফেলবে? পার্থপ্রতিম ঘোষ, বিটন চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আসল প্রশ্নটা হলো মসজিদের ভিড় আর ভোটের ভিড় কি আলাদা? এই প্রশ্নটার ওপরই হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যৎ বেশ অনেকটা নির্ভর করছে। গতকাল এই অনুষ্ঠানে বসে বলেছিলেন, আজ আবার বললেন, আমার দলের সাহায্য ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না। আমার শুধু আর এক হুমায়ুন কবিরের কথা মনে পড়ে যাচ্ছিল। লাল বাহাদুর শাস্ত্রীর আমলে সেই প্রখ্যাত শিক্ষামন্ত্রী পরবর্তীকালে অজয় মুখোপাধ্যায়ের সঙ্গে বাংলা কংগ্রেস তৈরি করে 1966 সালে প্রথম দেখিয়ে দিয়েছিলেন যে এ রাজ্যে মুসলিম ভোট কত বড় ফ্যাক্টর। আজ সেই কিং মেকারের ভূমিকাটাই নিতে চাইছেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক। কিন্তু এই হুমায়ুন কবির কি সেই হুমায়ুন কবির হতে পারবেন? আমার পরবর্তী বক্তা রবীন্দ্রনাথ দা কি বলেন? আমার একটা বিষয় খুব ভালো লাগছে, আমি মুর্শিদাবাদের লোক, হুমায়ুন কবিরও মুর্শিদাবাদের মানুষ। সুতরাং এইরকম একটা বিষয় যেখানে মুর্শিদাবাদ মূল কেন্দ্রে আছে, সেই রকম একটা বিষয়ের জায়গায় আমি বলতে এসেছি। দেখুন, হুমায়ুন কবির কিন্তু একটা জায়গায়, এমন একটা জায়গায় এসছেন যেটা খুব প্রোঅ্যাক্টিভ একটা মুসলিম রাজনীতিতে নিয়ে এসছেন। 4 দশক ধরে মন্দির মসজিদের রাজনীতি আছে, কিন্তু সবচেয়ে মুসলমান সমাজকে আপনি দেখুন, আপনি যদি 92 সালের আগের থেকে 90 সালের প্রথম থেকে ধরেন, তাহলে এই 4 দশকের মধ্যে মুসলমান সমাজ, এই 4 দশক ধরে আমি বলছি, আগের দিকের কথা আমি যাচ্ছি না, তাহলে সেখানে কিন্তু বাবরি মসজিদ ভাঙা গড়া এই সমস্ত জায়গাতে মুসলিমরা ছিল ডিফেন্সিভ জায়গাতে। তারা বাবরি মসজিদের রায় সেখানে গড়তে হবে, তার পাশে জায়গা দেওয়া সত্ত্বেও তারা উত্তরপ্রদেশে গড়তে পারেনি। এই রকম একটা পরিস্থিতিতে 27% সংখ্যালঘু যে রাজ্যে আছে, বা কথিত সেন্সাসে 11 সেন্সাসে দেখিয়েছিল, এখন হয়তো 32% হয়ে গেছে, সেই রাজ্যে তিনি প্রোঅ্যাক্টিভ ওয়েতে একটা মসজিদ তৈরি করবেন, যেটা রাম মন্দির তৈরি করব বলে বিজেপি এসেছিলেন, মসজিদ তৈরি করব, মসজিদ ওহা বানায়েঙ্গে, এই দাবি নিয়ে উনি এসছেন। তো মুসলিম সম্প্রদায় তো এগিয়ে যাবেই। দেখুন, বিজেপির এজেন্ডা আপনি ভালো করে তাকিয়ে দেখুন, 2021 সালের আপনি নির্বাচনী সংকল্প আপনি খুলুন, দেখবেন ছত্রে ছত্রে প্রত্যেকটি সম্প্রদায়, যুব সম্প্রদায়, মহিলা সম্প্রদায়, কৃষক সম্প্রদায়, তাদের জন্য সবকা সাথ সবকা বিকাশের এজেন্ডা নিয়ে এসে উন্নয়ন কিভাবে হবে সেটা বলেছিল। তারপরই শুভেন্দু অধিকারী বলেছিলেন, সবকা সাথ সবকা বিকাশ নয়, जो हमारा साथ है उसका हम विकास करेंगे। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির এখন এজেন্ডা হচ্ছে হিন্দুত্ব, এবং তার সঙ্গে সংঘ পরিবারের যে কালচারাল মানে সাংস্কৃতিক যে মানে হিন্দু ন্যাশনালিজম, হিন্দু জাতীয়তাবাদের যে তত্ত্ব, যেটা তারা প্রতিষ্ঠিত করতে চায়, যেটা তারা প্রসার করতে চায়, যার মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ আছে, যারা ওই গীতা পাঠের আসরের মূল প্রবক্তা ছিলেন বা অর্গানাইজারদের মধ্যে ছিলেন, তারা এই বিষয়টাকে নিয়ে উঠতে চাইছে। অর্থাৎ আগের হুমায়ুন কবির যা চেয়েছিলেন, সেকুলার বাংলা দিয়ে একটা ওয়েস্ট বেঙ্গল একটা সেকুলার লেফট রাজনীতির প্রবর্তন করতে চাইছিলেন, একটা কালচারাল লিগাসি তৈরি করতে চাইছিলেন, সেই জায়গা থেকে দুটো লোকই বেরিয়ে এসছে, দুটো নেতৃত্বই বেরিয়ে এসছে। হুমায়ুন কবির মুসলিম প্রোঅ্যাক্টিভ জায়গায় নিয়ে এসছেন, আর বিজেপি এখন যা পশ্চিমবঙ্গে কোনোদিন ছিল না সেই জায়গায় চলে এসছেন। এখন প্রশ্ন হচ্ছে,
এটাতে সুবিধা কার হবে? দেখুন, কথিত এটা সত্যি কথা যেটা হুমায়ুন কবির বলেছেন, এই ভোট দিয়ে তিনি আর কিছু না হোক যে কটা সিট পাবেন, নিশ্চয়ই কিছু সিট পাবেন। যদি আবারও এখন বলছি 3 বার দল বদল করেছেন উনি, আবারও এমন হতে পারে দলটা তৈরি করার পর আবার মার্জ করে গেল তৃণমূলে, তাও হতে পারে। এটা কার পিছন থেকে কার মদত আছে? উনি বলছেন বিজেপি, বিজেপি বলছে তৃণমূল, সুতরাং কার মদত আছে আমরা জানি না। কিন্তু যদি সেই মার্জ না করেন তাহলে নিশ্চিতভাবে এটা বলা যায় তিনি যে আসনগুলো পাবেন সেই আসন বা আসন না পেলেও বহু জায়গাতে বিজেপি অথবা কংগ্রেস সিপিএম এর যে সুবিধা করে দেবেন এ নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। উনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন উনি কিন্তু এখন নির্ধারকের জায়গায় দাঁড়িয়ে আছেন, এই মুহূর্তে অন্তত সেটাই সত্যি, এটা তৃণমূলকে মানতেই হবে। পরপর আমি তিনটে লাইনে উত্তর দেবো, সুমন্ত দেখুন চেনা চেনা লাগছে কিনা। আব্বাস সিদ্দিকীকে আল্লাহ আজকের দিনে যে ইজ্জতটা দিয়েছে, এই পশ্চিম বাংলায় হাসতে হাসতে 100টা সিট বার করিয়ে দেখিয়ে দেবো। 2021-এর আগে আব্বাস সিদ্দিকী 100টা সিট বার করে দেখিয়ে দেবো। আপনি শুরুতে প্রশ্নটা করেছিলেন না, বিজেপি প্রত্যেক 5 বছর ছাড়া ছাড়া প্রোডাক্ট লঞ্চ করে। প্রথমটা ফেল করেছে দক্ষিণ 24 পরগনা, এবার ডিস্ট্রিক্ট চেঞ্জ করে মুর্শিদাবাদ। কি বলছো, আব্বাস সিদ্দিকীও বিজেপির প্রোডাক্ট ছিল? অফকোর্স, এটা প্রথম দিন থেকে বলছি আমরা প্রথম দিন থেকে বলছি। আমরা ফোনের চ্যাট প্রকাশ করেছি নওশাদ সিদ্দিকীর সাথে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের, ওটা এখন অব্দি চ্যালেঞ্জ করতে পারেনি, আমাদের বিরুদ্ধে মামলা করতে পারেনি। 2 নম্বর বক্তব্য সুমনদা, সেটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই। ধরুন হিন্দু পপুলেশন বাঁকুড়াতে হিন্দু পপুলেশন 90, বাঁকুড়া লোকসভা সিট 90%-এর কাছাকাছি, বিশ্বনাথ দারও ভালো বলতে পারবেন, 8%-এর কাছাকাছি মাইনরিটি সিট আমরা জিতেছি। হুগলি 85%-এর কাছাকাছি। তখন তো হুমায়ুন কবির তোমার সঙ্গেই ছিল। দাদা একটু বলে নিতে দিন, 85%-এর উপর হিন্দু পপুলেশন হুগলি। তখন এই প্রোঅ্যাক্টিভ রাজনীতি শুরু হয়নি। আবার ধরুন আমি লাইনটা কমপ্লিট করতে দিই। আবার ধরুন বহরমপুরে মুর্শিদাবাদের মতো লোকসভা সিট 60%-এর উপর থাকো যে হুমায়ুন কবির কোনো ক্ষতি করতে পারে না, আপত্তি করবে। দুজন একসাথে বললে মানুষ কারোরটা শুনতে পাবে। বলো আপনারা তো শুনবেন না, আপনি কমপ্লিট কাগজ পেনটা দাদা প্লিজ ইউজ করুন। সুমনদারা দিচ্ছে এত পাতা খরচা করে। আমি বলছি সুমনদা, এই যে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কিন্তু হিন্দু ডমিনেটেড সিটেও জিতছে, মুসলিম ডমিনেটেড সিটেও জিতছে। ফলে আমরা আমাদের অবিভক্ত পশ্চিমবঙ্গ, আমাদের বাংলার মানুষ অখণ্ড বাঙালি, বাংলায় থাকা বাঙালি, সব ভাষাভাষীর বাঙালি, ধর্ম নির্বিশেষে বাঙালি ভোট দেয়। ফলে আমরা এইসব জিনিসটা পারতে পারি না। ওদেরকে সবাই ভোট দেয়, দ্বিজেন মুখোপাধ্যায় ওদের তুমি বাদ দিয়ে দাও, সবাই ভোট দেয়। আমি ওরা সব জায়গায় জিতছে, হুগলিতে জিতেছে তো, কারণ এই সায়নদীপদের সহায়তা না থাকলে হুগলিতে ওরা জিততে পারতো না। আমি আপনাকে বলছি, আমি একবার বলি, সেটা হচ্ছে যে এই যে বলছে আজকে হয়ে গেল আব্বাস সিদ্দিকী বিজেপির এজেন্ট, হুমায়ুন কবির বিজেপির এজেন্ট, তৃণমূলের এখনো লোকটা বিধায়ক বিজেপির এজেন্ট রেখে দিয়েছে, পুষে রেখে দিয়েছে। কালকে আরেকজন এসে এখানে বসে বলবে যে দেবাংশু বিজেপির এজেন্ট, এগুলোর কোন উত্তর দেব? আমি বলছি আপনি আমাকে বলুন, পুলিশের নিরাপত্তা সেদিনকে কার দায়িত্বে ছিল, কার দায়িত্বে, কার ব্যবস্থাপনায় পুরো ব্যাপারটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে? এত আমরা আমি বলছি নির্বাচনে এই লোকটা গল্প দিয়েছে, এই লোকটা রামচন্দ্র দেখুন বেশ আমার শুধু একটাই খটকা, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী তো বাম এবং কংগ্রেসকে সমর্থন করেছিল আমি বলছি যে বাম, কংগ্রেস, বিজেপি সবাই হাত মিলিয়ে নিয়েছিল। দেবাংশু জগাই মাদাই গদাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বলে কিন্তু দেখুন অঙ্কটা সায়নদীপের কাছে যাবো, অঙ্কটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে একদল বলছে বিজেপির এজেন্ট, আর একদল তৃণমূলের এজেন্ট বলছে বিজেপি, আর মধ্যখান থেকে সায়নদীপরা ওরা বলছে ডাবল এজেন্ট, দু দলের এজেন্ট। জনগণকে বোধাই ভাবলে মুশকিল আছে, এটা এক নম্বর। 2 নম্বর, প্রতি 5 বছর প্রোডাক্ট লঞ্চ করে, 98 সালে তৃণমূলের যে প্রোডাক্টটা লঞ্চ করেছে বিজেপি, 27 বছর ধরেই সেটা চলছে। আমার কথা হলো যে এই হুমায়ুন কবির বিজেপি ঘাটের জল খেয়ে এসছে, নতুন কিছু না, কিং মেকার কিছু না, তৃণমূল বিজেপির হাতের পুতুল। কারণ এই মোহাম্মদ সেলিম আর অধীর চৌধুরীকে কিভাবে হারানো হয়েছে এটা গোটা রাজ্যের মানুষ জানে।
একটা কলমি শাকের ক্যাশ মেমো, সেই হুমায়ুন কবির এখন এত বড় নেতা হয়ে গেল, তৃণমূল বিজেপি মোহাম্মদ সেলিম ফোন করেছিলেন কিনা আমরা জিজ্ঞেস করেছিলাম, মোহাম্মদ সেলিম অস্বীকার করেননি। মোহাম্মদ সেলিম একবারও এই বাবরি মসজিদে খুলেআম বিরোধিতা করেছেন কি করেননি আপনি বলুন? সেলিম খালি বলেছে হুমায়ুন কবির নিজের জমিতে নিজে টাকা তুলে কোথা থেকে বাবরি মসজিদ করছেন। মোহাম্মদ সেলিম কি বলেছেন একবার দেখে নিন, বহুবার দেখিয়েছি, একবার দেখে নিন। তোমরা এমন জিজ্ঞেস করছো যে আপনি কি লজেন্স খাওয়ার পক্ষে না লজেন্স খাওয়ার বিপক্ষে? কারণ এই বাচ্চা ছেলেরা লজেন্স খায়, তুমি যদি ডায়াবেটিস খাও, তুমি যদি লজেন্স খাও, তোমাকে বারণ করবো। তাহলে আমরা বলেছি মোদি হোক, মমতা হোক, তোমার গিয়ে বাবরি মসজিদ ভাঙা হোক, রাম মন্দির গড়া হোক, জগন্নাথ মন্দির তৈরি করা হোক, মহাকাল মন্দির তৈরি করা হোক, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা মানুষ যুগ যুগ ধরে গড়ে উঠেছে, গড়ে তুলেছে। সরকারের এটা কাজ নয়। যখন সরকার করছিল তখন আমি প্রশ্ন করছিল এটা কেন? মমতা ব্যানার্জি যখন করছেন, মোদি যখন করছে, যোগী যখন করছে, তখন তুই প্রশ্ন করছো না কেন? আরে এরপরে আছে ফোনের ব্যাপারটা, শুনুন 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 ফোনের ব্যাপারটা শুনুন। যোগাযোগ করেছেন আপনার সঙ্গে? এই যে তুমি যখন যোগাযোগ করছো, কথা বলছো, সবাই করে আমার সঙ্গে। আমি বলছি একেবারে খুব স্পষ্ট করে বলে দিলাম। আমি বলছি দুটো প্রশ্ন ছিল, দুটো প্রশ্নের উত্তর মোহাম্মদ সেলিম দিয়েছেন, কি বলেছেন আপনাদের দেখালাম। মানে আমি যতটুকু জানি মোহাম্মদ সেলিমের সাথে আলোচনার কনটেক্সটেই বলছি, কোন একজন তৃতীয় ব্যক্তি ফোনটা ধরে দিয়েছিল, এটা ফ্যাক্ট, এবং কথা হয়েছে। কিন্তু এই কথাটা শুভেচ্ছা সংক্রান্ত, এটি আমি যতটুকু, এবং এইবার আমি মূল আলোচনা যেটা দেবাংশু বলবার চেষ্টা করেছিল, আব্বাস সিদ্দিকীকে কিন্তু হুমায়ুন কবিরের সাথে গুলে বা লঞ্চ, মানে বিজেপি লঞ্চ, মানে প্রোডাক্ট বলে চালিয়ে দিলে হবে না। কেন? আব্বাস সিদ্দিকীরা পরিষ্কার, নৌসাদ আব্বাসরা পরিষ্কার, তারা কিন্তু মুসলিম রাজনীতির জায়গা থেকে করেনি। তাদের কাছে মুসলিম শিডিউল কাস্ট, শিডিউল টাইম, ওদের ক্যান্ডিডেটের 50% ছিল শিডিউল কাস্ট, শিডিউল টাইম, এবং ওরা কিন্তু কখনোই বলেনি যে এই দলটা, মানে আইএসএফ যেটা ওরা রেখেছিল, সেখানে কিন্তু সেকুলার ফ্রন্ট শব্দটা আছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ধর্মনিরপেক্ষতা। বিজেপিও নিজেকে বলে ধর্মনিরপেক্ষতা, কিন্তু তা নয়। এখানে দুটো বিজেপিও বলে, একটা হলো হুমায়ুন কবির পরিষ্কার বলছেন এটা মুসলমানদের দল হবে, খ হলো হুমায়ুন কবির পরিষ্কার বলছেন যে এটা মসজিদ তাদের একটা এজেন্ডার মধ্যে আছে। তখন কিন্তু মসজিদ নিয়ে একটা কথাও কিন্তু আব্বাস সিদ্দিকীরা বলেন, এখানে মসজিদের আবেগ আছে। থার্ড যেটা ওনারা বলছেন যে ভাই আমরা মেজর পলিটিক্যাল পার্টি, সেটা সিপিএম হতে পারে, তৃণমূল হতে পারে, তাদের দ্বারা ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়েছি, ফলে আমাদের নিজস্ব একটা পলিটিক্যাল পার্টি চাই। আমি বলছি পলিটিক্যাল পার্টি মানে পশ্চিমবাংলার রাজনীতিতে বলা যায় যে অনেকটা ইউডিএফ এর মতন কাজ করবে, অর্থাৎ আসামে ওই জায়গা থেকে ও বলছে যে পশ্চিমবাংলাতে 90টা আসন আছে, যেখানে 40% উপর মুসলিমরা আছে, সেখান থেকে আমরা বেশি সংখ্যক এমএলএ এনে পশ্চিমবাংলায় সরকার গঠনে ভূমিকা পালন করব এবং আমরা উপমুখ্যমন্ত্রীর পদ দেব। আপনি আমাদের অন ক্যামেরা খুব পরিষ্কার বলেছেন যে তারা বলছেন যে মুসলিম ভোট যখন ফ্যাক্টর, তখন আমরা ডিসাইড করব কে মুখ্যমন্ত্রী হবে, একদম কোট আন কোট। বিশ্বনাথদা শুধু এইটুকু বলুন, আইএসএফ বামেদের সাথে জোট করে যে যে সিটগুলোতে ক্যান্ডিডেট দিয়েছিল সেই সিটগুলোর ডেমোগ্রাফি কি? আপনি এইটুকু শুধু বিশ্বনাথদা প্রচুর ছিল, বিজেপির প্ল্যানিং এর কাজে, বিজেপির প্ল্যানিং দেখুন, একটা কথা বলছি, এই আইএসএফ এর রাজনীতি আর হুমায়ুন কবিরের রাজনীতি, এই দুটোকে যারা এক করে দেখছে তাদেরকে যে আমি কি বলবো, ওরা
সজল একটু আগে একটা কথা বলেছে, আমি সেই জায়গায় যেতে চাই, আপনি সেটাকে সমর্থন করছেন, পরিষ্কার করে বলুন। সেই জায়গাতে চলে যাচ্ছে। ধর্মটা এমন একটা জায়গায় মানুষকে দেয় যে বৃদ্ধা সারাদিন খেতে পায়নি, সে সারা রাত হাঁটে প্রয়াগে স্নান করবো বলে, আর যে ওই ছেলেগুলো যারা মাথায় করে ইট নিয়ে যাচ্ছিল তারা হয়তো পাশের রাজ্য থেকে মার খেয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে মার খেয়ে এখানে এসছে, কিন্তু তারাও ভাবছে উপরওয়ালা তাদের কিছু একটা করে দেবে যদি ওখানে নিজের পয়সা খরচ করে দিয়ে দিতে পারি। এই যে ধর্মের জায়গা, এইটা আইএসএফ কোনোদিন দেয়নি। এই মসজিদের রাজনীতি মানুষের বেসিক চাহিদাগুলো কি আদৌ মেটাতে পারে? আমি এখান থেকে একেবারে স্পষ্ট দ্বিতীয় প্রতিবেদন আপনাদের সামনে রাখবো হুমায়ুন কবির নিয়ে। দেখবো কেউ হাতে গুনছেন, কেউ গুনছেন মেশিনে। 50, 100, 200, 500 টাকার নোট। এমন দাবিও করা হচ্ছে যে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য কেউ কেউ দিয়ে গেছেন নিজের সঞ্চয়ের আস্ত ভাঁড়টাই। এখানে দেখতে পাচ্ছি অনেকেই ভান্ডার নিয়ে এসেছিলেন, সেই ভান্ডার ভাঙা হচ্ছে। খুচরো থেকে শুরু করে 10 টাকা থেকে শুরু করে 20, 50, 100 সবটাই রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে পরপর দুটি কারেন্সি কাউন্টিং এর যে যন্ত্র সেটা নিয়ে আসা হয়েছে। রবিবার দিন একটা টাকা গোনার মেশিনে সেটাই কিন্তু গোনা হয়েছিল এবং আজকে সেই টাকা গোনার যন্ত্র আরো বাড়ানো হয়েছে। হুমায়ুন কবির জানিয়েছেন, মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে যে অ্যাকাউন্ট রয়েছে তাতে জমা পড়েছে 2,71,00,000 টাকা। অন্যদিকে শিলান্যাসের দিন অর্থাৎ 6ই ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর সন্ধে পর্যন্ত যে টাকা নগদে জমা পড়েছে তার পরিমাণ 65,67,000। আপাতত টাকা গোনা শেষ, তবে মসজিদ তৈরির জন্য অনুদান আশা থামেনি। যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে, ব্যাংকিংয়ের কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সাথে যোগাযোগ করেছে, যেটা করতে যত টাকা লাগবে আমরা টাকা দেব, আপনি করুন। তৃণমূল দাবি করছে হুমায়ুন কবিরের পেছনে রয়েছে বিজেপি, আর বিজেপি আবার হুমায়ুন ও তৃণমূলের গটাপ গেমের অভিযোগ করছে। এই টাকা তৃণমূলের টাকা, হুমায়ুন কবিরকে তৃণমূলই তৈরি করেছে। তৃণমূলের একটা প্ল্যান বি, যে ভোট লুট করে যদি জিততে না পারি তারপরে হুমায়ুন আছে, তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে জিতবো। শুনুন, সবাই জানে তৃণমূলের কত টাকা আর বিজেপির কত টাকা। দেখলেন তো কিছুদিন আগেই লিস্ট বেরিয়েছে কে কত ওদের ফান্ডে টাকা দিয়েছে। আমি নাইবা বললাম এটা, শ্রমিকবাবুও আশা করি জানেন, তিনিও জ্ঞানের ভান্ডার, আমি তাকে অসম্মান করছি না, কিন্তু তিনিও জানেন যে বিজেপির ফান্ডে কত টাকা আছে আর কোথায় কার টাকা কোথায় যাচ্ছে। 6ই ডিসেম্বর হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চে এই দুই ব্যক্তির পরিচয় এবং কোথা থেকে তারা এসেছেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই সৌদি আরব থেকে এ দেখেন দুজন এসে গেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুমায়ুন কবির এই যে কি বলছেন সৌদি আরব থেকে লোক এনেছিলেন, এখন স্বীকার করছেন না ওটা মেদিনীপুরের লোক, দুদিন পরে আরও স্বীকার করবেন যে ওনার পিছনে কারা আছেন, সেটাও আর কয়েকটা দিন অপেক্ষা করুন, বলেই দেবেন উনি যে ওনারাই আমাকে বলেছিলেন ভোটে নামতে, দিদি আমার ভুল হয়ে গেছে, আপনি আবার আমাকে ফেরত নিন। এই দিন আসতে চলেছে। হুমায়ুন কবিরের আমও গেল, ছালাও গেল। তাহলে এই দুই ব্যক্তি কে, কোথাকার বাসিন্দা, পশ্চিমবঙ্গে না ভিন রাজ্যে? কে সত্যি বলছেন আর কে মিথ্যে? বিতর্ক মাথাচাড়া দিতেই চাঞ্চল্যকর দাবি করেছেন হুমায়ুন কবির। প্রেসিডেন্ট হচ্ছে বদরুল আলম ইউসুফ, সে আমার ভরতপুরের ছেলে, সে এই ব্লান্ডারটা করেছে। আমি সোজা কথা তাকে দায়িত্ব দিয়েছিলাম, সে বলেছিল যে গুজরাটে আছে, গুজরাট থেকে প্লেনের ভাড়া এই খরচা দিতে হবে, তাহলে আমি এনে দেবো। আমি তাকে টাকা দিয়েছি, কাউকে সাজিয়ে নিয়ে এসছে, তার দায় আমার না। আমি পরিষ্কার বলছি, ইউসুফ মাওলানা, কাজে এটা চক্রান্ত, সিদ্দিকুল্লাহ চৌধুরী জেনে বুঝে এদেরকে দিয়ে এই ব্লান্ডারটা করেছে। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পার্থপ্রতিম ঘোষ, ঐশী মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।
সজল, তোমরা বলছো যে হুমায়ুন কবির তৃণমূল তাকে প্লট করেছে। আমি বলছি হুমায়ুন কবির সংখ্যালঘু ভোটের যত শতাংশই কাটুক, লাভ তো বিরোধীদের। ছড়িয়ে যাওয়া সংখ্যালঘু ভোটকে একত্রিত করতে নেমেছেন যিনি, তার নাম হুমায়ুন কবির। আলাদা করে লড়াই করে এই 26,000-এ তো মুসলিম আছে, হ্যাঁ, এই চাকরি না পাওয়ায় তো মুসলিম আছে, যারা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক তারা বুঝতে পারছে আমার রাজ্যের কি অবস্থা। আমি বলছি এই ছড়িয়ে যাওয়া মুসলিম ভোটকে একত্রিত করে ভোটের পর তাদেরকে সঙ্গে নিয়ে নেওয়া, এই পরিকল্পনা হচ্ছে সাসপেন্ডেড হুমায়ুন কবির। আমি এক লাইন বলিনি, সেটা হচ্ছে আজকে আমার কথা মিলিয়ে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুল করেও 26-এ মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে হুমায়ুন কবির হবেন উপমুখ্যমন্ত্রী। সম্ভাবনা আছে, আমি বলছি বলছে সম্ভাবনা আছে, খবর তো এটাই। বিপি হাই হয়ে যাচ্ছে লাস্টে। আমি বলছি মমতা ব্যানার্জি কেন চিকছে, এই তো যুব নেতাদের দিয়ে খুব মুশকিল। বলছি সুমনদা, একজন লোক তিনি শুধু উপমুখ্যমন্ত্রী হওয়ার আশায় তৃণমূলটা ছেড়ে দিলেন, হতে পারলেন না বলে ডাক ইচ্ছা ছিল বিরাট। আপনি সুমনদা, হুমায়ুন কবির এই ঘোষণা করা মাত্র তৃণমূল কংগ্রেস করা মাত্র শুভেন্দু অধিকারী ফার্স্ট রিঅ্যাকশন, আপনি রিঅ্যাকশনটা চালান। এই শুভেন্দু অধিকারী কি বলছিল কদিন আগে, মেটিয়াবুরুজে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবো না, অন্যদেরকে দায়িত্ব নিতে হবে। সাগরদিঘি ইলেকশনের পর শুভেন্দুবাবু কি বলেছিল, এই সাগরদিঘি মডেলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, আমার জানা আছে। আচ্ছা সাগরদিঘি মডেলটা কি সুমনদা আপনি বলুন, বিশ্বনাথ দত্ত রাজনৈতিক বিশ্লেষক, উনি এক্সপ্লেন করুন। আমি একদম হার্ড নিউজে আসবো, আমি সায়নদীপের কাছে যাব। আজকে হুমায়ুন কবির বলছেন যে নন্দীগ্রাম ভবানীপুরে জোরদার প্রার্থী দেব, 1 ইঞ্চি জমি ছাড়বো না, লাভ কার হবে? আবার বলছি সজল বিজেপি। আমি বলছি যে হুমায়ুন কবির সংখ্যালঘু ভোট এক করতে পারবে কি পারবে না আমি জানি না, কিন্তু তৃণমূল বিজেপি হুমায়ুন কবির কার্তিক মহারাজকে এক করে দিয়েছে, সেলিমা কিন্তু হুমায়ুন কবির কি মসজিদ করবে তার চেয়েও বড় কিভাবে সম্পত্তিটা কেন্দ্রীয় পোর্টালে মমতা ব্যানার্জি সরকার তুলে দিচ্ছে, এই গোটা ব্যাপারটা চুপচাপ আড়াল করে একদম অসত্য। এইবার কিভাবে সব তুলে দিচ্ছে সব থেকে যন্ত্রণার যেটা, সেটা হচ্ছে একজন প্যাটিস বিক্রেতাকে একেবারে তাকে মারা হচ্ছে, ঘাড় ধাক্কা, কান ধরে উঠবো, এমনকি তার গোটা ব্যবসার পুঁজিটাকে, ওই বাক্সটাকে মাটিতে ফেলে নষ্ট করা হচ্ছে। আমি বলছি খাদ্যাভ্যাস, আবার বলছি বাঙালি সম্পূর্ণ আলাদা। বাঙালি দুর্গাপুজোয় এগরোল খায়, বাঙালি নবমীর দিন পাঁঠার মাংস খায়, এই কোনো শ্রাবণ মাসে মাছ খাওয়া বন্ধ রাখে না, এটাই হচ্ছে বাঙালি। এবং ধর্মাচরণের সঙ্গে খাদ্যাভ্যাসের বিপুল বিপুল পার্থক্য নিয়ে বহু থিওরি বলা যায়, কিন্তু শুধুমাত্র চিকেন প্যাটিসের জন্য একজনকে যেভাবে হেনস্থা হতে হলো আমাদের এই শহরে, এবং এই ভিডিও এখানেই ব্যাপারটা থামছে না, জামিন অযোগ্য ধারায় নাকি মামলা হয়েছে। আমার পরিষ্কার প্রশ্ন, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে কেন তাদের একজনকেও এখনো গ্রেফতার করা হলো না? তাহলে কে কার সঙ্গে, এই প্রশ্ন তো উঠবে। কি করছে প্রশাসন? ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা কেন তাদের কেন এখনো গ্রেফতার করা হয়নি? আমি এক লাইন বলবো সুমনদা, আমি মাঝখানে বলছি, আমি আপনার কথা মেনে নিচ্ছি যে বাঙালি নবমীর দিন পাটার মাংস খায়, দুর্গাপূজার দিন বাঙালি পুরো ভিডিওটা দেখবে ও লুকোচ্ছে না। বলছি আপনাদের চ্যানেলে দেখেছি বাঙালি সেদিন গরুর মাংস রান্না করে, এক শ্রেণীর বাঙালি খায়, নিশ্চয়ই খাদ্যাভ্যাসের অধিকার আছে। আমার প্রশ্ন হচ্ছে ধর্মীয় স্থানে মাছ মাংস কিন্তু বাঙালি মানে অ্যালাউ করে না। ধর্মীয় স্থানে জানে না কালীঘাটে মাছ এবং পাঁঠার মাংস মায়ের ভোগ যায়, এই হচ্ছে বাঙালি। নিরামিষ ভোগ দাদা, ওতে পেঁয়াজ থাকে না, ওখানে পেঁয়াজ থাকে না। আমি বলছি পাঁঠার মাংস নিরামিষ, পেঁয়াজ না দিলে তুমি এই রাস্তায় এগিয়েও না, হুমড়ি খেয়ে পড়বে। ভোগ বলি হয় যে কার্তিক মহারাজকে সজলরা এত মানে, তারও এই নিয়ে বক্তব্য দেখাবো। প্রথম কথা আমি বলছি, নামটা যদি ঘোষ ব্যানার্জি চ্যাটার্জি হতো তাহলে আজ টিভিতে জায়গা পেত। আমি বলছি সুমনদা,
পশ্চিমবঙ্গে শুধু এটা নয়, দুর্গাপুজোর সময় একটা কোম্পানি তাদের বিরিয়ানি তোমার সময় বলিনি, একটা বিরিয়ানি কোম্পানি বিজ্ঞাপন দিয়েছিল, তাতে মা দুর্গা ত্রিনয়ন ছিল, যেমন দুর্গাপুজোর বিজ্ঞাপনে দেওয়া হয় পুজো স্পেশাল বিরিয়ানি অফার, তাতে বিরিয়ানি ছবি ছিল। এই বিজেপি সিস্টার অর্গানাইজেশনের লোকগুলো ওই রেস্টুরেন্টে গিয়ে হুমকি দিয়েছে, পোস্টার নামিয়েছে, ভাঙচুর করেছে। কিন্তু সেই আবার তোমার সাংসদ শত্রুঘ্ন সিনহা, তোমার সাংসদ শত্রুঘ্ন সিনহা যখন নিরামিষ খাবার নিদান দেয়, আমিষ খাবার বিপক্ষে কথা বলে, তাকে ঘাট ধাক্কা দিয়ে পার্টি থেকে তাড়িয়ে দেওয়া হয় না। সমর্থন করি না এই ঘটনা, আমরা ধিক্কার, এই রাজনীতিকে ধিক্কার, সেটা তৃণমূল করুক, সেটা বিজেপি করুক, সেটা বামপন্থীরা করুক, ধিক্কার। মানুষের খাওয়ার অধিকার তাদের নিজের। পরের প্রতিবেদন। প্রথমে হুমকি, হুঁশিয়ারি, তারপর সোজা গলা ধাক্কা, কান ধরে ওঠবোস করানো, নাম বলতে ক্রমাগত চাপ দেওয়া। ক্ষমা চাওয়ার পরে নিস্তার নেই। নাম শোনার পর আবার ধাক্কা, মারধর। ক্রমাগত হুমকি, হুঁশিয়ারি, মারধরের মধ্যেই মাটিতে ফেলে দেওয়া হলো প্যাটিস। ফাঁকা বাক্সেও পড়লো লাথি, চলল বাক্স ভেঙে দেওয়ার চেষ্টা। প্যাটিস বিক্রেতাকে ঘিরে থাকাদের মধ্যে কাউকে দেখা গেল মাথায় গেরুয়া পাগড়ি পরে থাকতে, কারো গায়ে নামাবলির মতো পোশাক। রবিবার সনাতন সংস্কৃতি সংসদের নেতৃত্বে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান ছিল, যেখানে রাজ্যপাল থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা উপস্থিত ছিলেন। সূত্রের দাবি 2 পয়সা রোজগারের আশায় ব্রিগেডে প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন শেখ রিয়াজুল। অভিযোগ তখনই তাকে ঘিরে ধরা হয়। নাম শোনার পর ফের ধাক্কা, মারধর। ভাইরাল এই ভিডিও সামনে আসার পরে শুরু হয়েছে বিতর্ক। আপনাকে কি জিজ্ঞেস করলো? বলেছে কি চিকেন বেড়ে আমি চিকেন বেড়ে আসছি, বলে চিকেন বেড়ে আমি আছে, হ্যাঁ, তারপরে বললে নিয়ে তুলে তাহলে ফেলে দিলাম। তারপরে আপনাকে মারধর করলো? হ্যাঁ, মারধর করেছিল। আমাকে বলছে তুমি ব্যবসা করছেন চিকেন। আমি বলছি দেখুন দাদা, আমি জানি না, এখানে মাল লেগেছি। লাইফ মানে প্রথমই হলো এই বছর ধরে ব্যবসা করছি, 20 বছর ব্যবসা করছি, 22 বছর। খুব অন্যায় হয়েছে, আমি এর জন্য ভীষণভাবে দুঃখিত। আমি যদি তখন জানতে পারতাম আমি নিজে গিয়ে প্রতিবাদ করতাম, কারণ এটা ঠিক নয়। মানুষ এসছেন, তারা ব্যবসা বাণিজ্য করবেন, ভক্তজন যারা যেটা তার ইচ্ছা তিনি খাবার খাবেন, এটাই ঠিক ছিল। ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। গীতা পাঠ যারা করছেন তারা তো গীতার মূল মন্ত্রটা বুঝবেন, গীতা কি বলে, সবাইকে নিয়ে চলার, সবাইকে নিয়ে ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়া। তা একদিকে গীতা পাঠ, আর একদিকে আরেকটা দুস্থ মানুষ যে তার জীবন জীবিকা চালাবার জন্য চিকেন প্যাটিস বিক্রি করছে, তাকে মারধর করা, এটা কি গীতা পাঠ করে এটা করা যায়? আমাদের লোকজন অন্তত এই জিনিস, এই কাজ করতে পারে না, এটা আমি মনে করি। এবং বিভিন্নভাবে এই গীতাপাঠ অনুষ্ঠানটাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য, বিভ্রাট করবার জন্য এই ধরনের জিনিস করা হয়েছে। এই ঘটনায় ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন সিপিএম নেতা ও আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। শিবরাম চক্রবর্তী দেবতার জন্ম গল্পটা মনে আছে? রাস্তার পাশে সরিয়ে রাখা একটা পাথর, আর তাকে ঘিরে কিভাবে তৈরি হয়ে গেল আস্ত একটা মন্দির। এলাকা একেবারে জমজমাট। আর অনেকটা সেই রকমই বেলডাঙ্গার প্রস্তাবিত মসজিদের শিলান্যাস হলো কি হলো না, এলাকায় কিন্তু দোকানপাট এমনকি হোটেলও বসতে শুরু করে দিয়েছে। আবার এই মুর্শিদাবাদেই গতকাল দেখিয়েছি 2 জায়গায় রাম মন্দির তৈরির প্রস্তুতিও শুরু হয়েছে। সুতরাং শেষে একটাই কথা বলবো, এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন তাহলে মন্দির আর মসজিদ ছাড়া কিছুই অবশিষ্ট নেই। রাজ্যবাসীর শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান সব প্রয়োজনই মিটে গেছে। আরে মন্দির আর মসজিদ আছে তো, দেখুন। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের সবে শিলান্যাস হয়েছে। নির্মাণ কাজ এখনো শুরু হয়নি, আর তাতেই এই জায়গাটার চেহারা বদলে গেছে। ভিড় একেবারে গমগম করছে, সর্বক্ষণ লোকেদের আসা যাওয়া। সেই সঙ্গে 12 নম্বর জাতীয় সড়কের দুপাশে এখন দোকান খোলার হিড়িক।
এখনো পর্যন্ত মসজিদের কাঠামো তৈরির কাজ শুরু হয়নি, আর তার আগেই জায়গা চিহ্নিত করে সেখানে খুঁটি পুঁতে এবং সেখানে দড়ি দিয়ে ঘিরে সেই জায়গা নিজেদের আয়ত্তে নেওয়ার কাজ শুরু করেছে। কোথাও ঝোপ জঙ্গল সাফ করা হচ্ছে, কোথাও বসে গেছে টিউবওয়েল। জাতীয় সড়কের একদিকের অংশে যেরকম এরকম পরিষ্কার করে দোকান এবং হোটেল দেওয়ার কাজ শুরু হয়েছে, জাতীয় সড়কের অপর প্রান্তে জলের ব্যবস্থা করা হয়েছে। এখানে রাতারাতি টিউবওয়েল বসিয়ে দেওয়া হয়েছে। 3 বছর মানে প্রজেক্টটা অনেক বড় হবে, তো মসজিদের পাশাপাশি একটা বড় হসপিটাল হবে, তার সঙ্গে মেডিকেল কলেজ হবে, তার সঙ্গে আপনার একটা হোটেল কাম রেস্তোরাঁ ওটা হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে। ট্রাঙ্কে এবং বস্তায় আসছে কোটি কোটি টাকা অনুদান, লাগাতার চলছে টাকা গোনার কাজ। শুধু অবশ্য টাকাই নয়, ইট সিমেন্ট যে যা পারছেন তাই দিয়ে যাচ্ছেন প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য। এই নির্মাণ সামগ্রী গত 6 তারিখ থেকে আসতেই থাকছে এবং এর মধ্যে ইট রয়েছে, সিমেন্ট রয়েছে, লোহার রড রয়েছে, বালি রয়েছে। 500 থেকে 550 বস্তা সিমেন্ট মানুষ দিয়েছেন। সেগুলিকে সকালবেলায় আমরা দেখলাম যে ট্রাক্টরের সাহায্যে সেগুলিকে একটি গুদামে স্থানান্তরিত করা হলো। শুধু এই বিপুল পরিমাণ লক্ষ লক্ষ ইট এগুলিকে সরানো সম্ভব নয়, তাই এগুলিকে এই ফাঁকা মাঠেই এখানে আপাতত রাখা হচ্ছে। সকলেই চাইছেন তাদের একটা অবদান থাকুক। শনিবার একদিকে যখন রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবির, তার কিছুক্ষণের মধ্যে প্রায় 25 কিলোমিটার দূরে বহরমপুরের বানজেটিয়ায় বিজেপি নেতা শাখারফ সরকারের নেতৃত্বে হয় রাম মন্দিরের শিলাপুজো। মঙ্গলবার ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজের সঙ্গে দেখা করতে যান তিনি। অনেক মন্দিরকে একটা মসজিদ রিপেয়ারিংয়ে সংস্করণের ক্ষেত্রে আমার কাছে এসেছে, সহায়তা করেছে। আমাদের নামের ক্ষেত্রে একটু অসুবিধা আছে। মহারাজজির কাছে আমি সহযোগিতা চাইব, উনি ওনার মতো করে যদি যতটুকু পারবেন সেইটুকু ওনার কাছেও সৎ পরামর্শ নেব, কিভাবে কি করা যায় না করা যায়। যে ব্যক্তিগতভাবে যদি কেউ করতে চান, আপত্তির কোনো কারণ নেই, তিনি করতেই পারেন। তার মনের সদিচ্ছা সদ্ভাব তার ভিতরে সৃষ্টি হয়েছে, খুবই ভালো কথা, আনন্দের কথা, এবং সেটাতে মানুষ সাহায্য করবেন নিঃসন্দেহে। সব মিলিয়ে মন্দির মসজিদের টক্করে মুর্শিদাবাদের রাজনীতি এখন সরগরম। সন্দীপ সরকার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।